নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ বিজয়া। কেমন আছেন সকলে? আজকে সান্ধ্যর আড্ডাতে দীর্ঘ বিরতির পর ফিরে এসেছি। আজকে কিন্তু আমরা একটা রহস্য গল্প শুনব। তার আগে বলুন, পুজো কেমন কাটলো? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কেমন ঠাকুর দেখলেন। আমি তো বেশি হাঁটতে পারি না, হেঁটে হেঁটে ঠাকুর দেখতেও পারি না, খুব একটা হাঁটতে পারিনি, খুব কমই ঠাকুর দেখেছি। একদম লোকাল কয়েকটা ঠাকুর দেখেছি, আর একটু দূরে গিয়েছিলাম দুপা হেঁটে বন্ধুদের সাথে, তাও বেশি দূরে না, এই যোধপুর পার্কে। ভালোই কেটেছে পুজোটা। আপনাদের কেমন কাটলো? আজ বেশি বকবক না করে আমরা রহস্য উপন্যাসটা শুনে নিই, ঠিক আছে? উপন্যাসের নাম মৃত্যু সাক্ষী কাকপক্ষী, লিখেছেন বাণীব্রত গোস্বামী। প্রত্যুষ কাগজ পড়তে পড়তে হঠাৎ আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা অপূর্ব, কীর্তন মঞ্চ পড়ে পঞ্চম নর্তকী, বিরহে রাধা, নয়নধারো হেরবি, এই দুটো লাইনের বিশেষত্ব কি বলতে পারবে? বুঝলাম না, বিশেষত্ব মানে বলতে চাইছি বাক্য দুটির কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কি? মনে তো হচ্ছে কোনো বৈষ্ণব পদাবলীর অংশ। না, শুধু তাই নয়, এটাকে বলে প্যালিন্ড্রোম। দেখো, দুদিক থেকেই বাক্য দুটো পড়লে একই উচ্চারণ, একই অর্থ। হঠাৎ এই কথা বললে কেন? বললাম কাগজে একটা বিজ্ঞাপন দেখে। এবার আমি ঝুঁকে পড়লাম কাগজের ওপর। সত্যিই বড় অদ্ভুত বিজ্ঞাপনটা। হুবহু তুলেই ধরি। দক্ষিণ কলকাতায় অভিজাত এলাকার 4 কাঠা জমির ওপরে একটা দোতলা বাড়ি কিছু বিশেষ শর্তে বিনামূল্যে দান করতে চাই। ইচ্ছুক ব্যক্তিরা ইনবক্সে যোগাযোগ করুন। ইতি সুবরলাল বসু। আমি পড়েই বলতে বাধ্য হলাম, ভারী অদ্ভুত তো বিজ্ঞাপনটা। তার চেয়েও অদ্ভুত দেখো নামটা। এটা একটা প্যালিন্ড্রোম নাম, দুদিক থেকেই নামটা এক। ঠিক বলেছ, ভারী অদ্ভুত তো। তবে বিজ্ঞাপনটাও কেমন যেন একটু বিচিত্র। ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু হয় কি না আমি জানি না, তবে প্রত্যুষের যে এটা অত্যন্ত সজাগ সেটা আমি বেশ বুঝতে পারি। কেন? আর একটু জানলেই বুঝতে পারবেন। ঘটনাটা ঘটল ঠিক 2 দিন পর। ফোনটা এলো আমার মোবাইলেই, কারণ প্রত্যুষের নম্বরটা খুবই গোপনীয় থাকে। বিশেষ ঘনিষ্ঠ কিছু মানুষজন ছাড়া কেউই প্রায় তা জানে না। গোয়েন্দার সহকারী হিসেবে আমার নম্বরটাই সব জায়গায় দেওয়া থাকে। সেদিনটা ছিল রবিবার। আমরা তখন মেজবাড়িতে জলখাবার খাচ্ছি। সবে পরোটার একটা টুকরো ছিঁড়ে মুখে দিয়েছি। আলুর দমের আলুটা চামচ দিয়ে কাটতে যাব, ঠিক তখনই মোবাইলে একটা রিং হয়েই কেটে গেল। ট্রু কলারে মোবাইলের স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, সুবরলাল বসু। আমি চমকে উঠলাম। প্রত্যুষকে দেখালাম। প্রত্যুষ বলে উঠল, তোমাকে হয়তো বাড়িটা দেবে। কি যে সবসময় ইয়ার্কি করো না। আমি কি রিং ব্যাক করব? তোমার তো দেখছি বিনা পয়সায় সম্পত্তি পাওয়ার লোভে আর তর সইছে না। আমি চুপ করে আবার খেতে শুরু করলাম। মিনিট 2 পরে আবার ফোন। তবে এবার আর কাটলো না। আমি 3টে রিং হওয়ার পর ধরলাম। হ্যালো, নমস্কার, আমি সুবরলাল বসু বলছি। আপনি কি গোয়েন্দা প্রত্যুষ সেন বলছেন? না, আমি ওর সহকারী অপূর্ব কর বলছি। আপনি তো সাহিত্যিক? না, তেমন কিছু নয়। যা দেখি বা শুনি তাই লিখি। না, আমি আপনার অনেকগুলো রহস্য গল্প পড়েছি, খুব সুন্দর। আমার তো দারুণ লেগেছে। ধন্যবাদ। প্রত্যুষবাবুর সঙ্গে একটু কথা বলা যাবে? আপনি বলতে পারেন, উনি শুনছেন। ধন্যবাদ। আসলে আমি একটি বিজ্ঞাপন দিই কাগজে কয়েকদিন আগে, দেখেছি। আচ্ছা, সেই ব্যাপারেই কিছু জরুরি কথা ছিল, একটু গোপনীয়। মানে ব্যাপারটা 5 কান করতে চাই না, সরাসরি বললে একটু ভরসা পেতাম আর কি। এবার প্রত্যুষ পাশ থেকে মুখ বাড়িয়ে বলে উঠল, আপনি সবটাই নির্দ্বিধায় বলতে পারেন। আমি প্রত্যুষ বলছি। নমস্কার। আসলে হয়েছে কি, আজ সকালে একটা খুনের হুমকির চিঠি পাই। কে যেন ভোরবেলা লেটার বক্সে ফেলে দিয়ে গেছে। থানা পুলিশ করিনি, ওসব করলে ঝক্কি বাড়বে।
পুলিশ হয়তো গুরুত্বই দেবে না ব্যাপারটা। আমার বয়স প্রায় 60, তার উপর আমি অসুস্থ। আমার পক্ষে আপনার কাছে যাওয়া শারীরিকভাবে একটু অসুবিধা আছে। যদি কিছু মনে না করেন, একবার যদি দয়া করে আমার বাড়ি আসতে পারেন তাহলে খুব উপকৃত হই। সব কথা একটু আপনাকে খুলে বলতে পেরে নিশ্চিন্ত হতে পারি। ঠিক আছে, আজ ছুটির দিন, আজই যাব। আপনি ঠিকানাটা বরং অপূর্বকে জানিয়ে দিন। আমায় বাঁচালেন মশাই, অশেষ ধন্যবাদ। ইতিমধ্যেই দেখলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপে সুবলবাবুর বাড়ির ঠিকানাটা পাঠিয়ে দিয়েছেন। আমরাও তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আজ স্কুল ছুটি। ও ভালো কথা, বলাই তো হয়নি, আমরা দুজনেই হিন্দু স্কুলে চাকরি করি। আমি আঁকা শেখাই, প্রত্যুষ বিজ্ঞান পড়ায়। থাকি স্কুলের কাছেই মির্জাপুরের একটা ভাঙাচোরা সস্তার মেস বাড়িতে। তবে এটা ছাড়াও আমার একটা গোপন পরিচয় আছে। মাঝে মধ্যে লালবাজার থেকে কম্পোজিট আর্টিস্ট হিসেবে ডাক পাই। ওই সাক্ষীর মুখের বর্ণনা শুনে অপরাধীর মুখের অবয়ব আঁকার চেষ্টা করি। সেই সূত্রে পুলিশ মহলে কিঞ্চিত জানাশোনা আছে। ভালোই হলো, এইসব কথার ফাঁকেই সুবলবাবুর বাড়ির সামনে এসে ট্যাক্সিটা দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই চোখে পড়লো একটা বুনেদি দোতলা বাড়ি। সামনের লোহার গেট, গেট পেরোতেই গাড়ি বারান্দা। দোতলার কার্নিশের কিছু বট অশ্বত্থ বাড়ির বয়স মাপছে। থামের গঠনশৈলী দেখে বোঝা যায় বেশ পুরনো আমলের বাড়ি। আন্দাজ শখানেক বছর তো হবেই। আমরা নামতেই এক মহিলা এগিয়ে এলেন। প্রত্যুষ কনুই দিয়ে ঠেলা দিল আমায়। আমি ভাবলাম বুঝি মহিলা দেখে, তারপর ওর চোখের ইশারায় বুঝলাম ও অন্য কিছু দেখাচ্ছে। আসলে পাপ তো আমার মনে। ওর চোখের দৃষ্টি অনুসরণ করে একটু বাঁদিকে তাকাতেই দেখলাম দেয়ালের ওপর একটা মার্বেলের ফলক, তাতে লেখা পক্ষী তীর্থ। ভাবছি কারো বাড়ির আবার এরকম নাম হয় নাকি। হঠাৎ ভাবনার শিকল ছিঁড়ল এক অদ্ভুত সুরেলা গলায়। আপনারা ভেতরে আসুন, স্যার আপনাদের কথা বলে রেখেছেন। মেয়েটির বয়স বছর 22, গায়ের রঙটা একটু চাপা হলেও অদ্ভুত উজ্জ্বল, বেশ আকর্ষণীয়। সবচেয়ে চোখে পড়া চোখ দুটো, তাকালে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমরা মেয়েটিকে অনুসরণ করতে লাগলাম। হাঁটার ফাঁকেই প্রত্যুষ প্রশ্ন করলো, আপনি? নমস্কার, আমার নাম দোয়েল, আমি স্যারের সেক্রেটারি। কথা শেষ হতেই ড্রয়িং রুমে এসে বসলাম সোফায়। পুরোনো দিনের বার্মাটিকের সোফা, বাঘের থাবার মতো পায়া। সেন্টার টেবিলটা ময়ূরপঙ্খী জাহাজের আকৃতির। মেয়েটি এবার মিষ্টি সুরে বলে উঠল, আপনারা বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। কথাটা প্রত্যুষের ভ্রূপল্লবটা দেখলাম একটু কুঁচকে উঠল, কিন্তু পরক্ষণেই আমাদের কান সজাগ হলো। অন্যদিকে বাড়ির ভেতর থেকে অনবরত একটা কিচিরমিচির শব্দ ভেসে আসছে। আমি আর প্রত্যুষ মুখ চাওয়াচাই করছি। তার ফাঁকেই দেখলাম দোয়েল এক বয়স্ক ভদ্রলোককে হাত ধরে নিয়ে আসছেন। তার চোখে কালো চশমা। তারপর চেয়ারে বসার ভঙ্গিতে বুঝলাম যে উনি অন্ধ। বেশ একটু অবাক হলাম। উনি বসেই অত্যন্ত অমায়িক সুরে বলে উঠলেন, আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো? প্রত্যুষের তীক্ষ্ণ চোখ ওকে নিখুঁতভাবে পরখ করছে। হাত দিয়ে আমাকে থামিয়ে দিয়ে নিজেই উত্তর দিল, না, আপনার বাড়ি দূর থেকেই চিনে নিয়েছি। ধন্যবাদ প্রত্যুষবাবু। প্রত্যুষ আমার দিকে একটু অবাক চোখে তাকালো, কারণ ফোনে গলার স্বর আর সামনাসামনি কথা বলা আলাদা হয়ে যায়। তা সত্ত্বেও উনি বুঝলেন কি করে যে কে প্রত্যুষ? যাই হোক, প্রত্যুষ সব করে মূল বিষয়ে ঢুকে পড়ল। সুবলবাবু, আপনার সেই হুমকির চিঠিটা যদি একবার দেখান। নিশ্চয়ই দেখাবো, সেই কারণেই তো আপনাকে ডাকা। এই কথা বলেই উনি ডান দিকের পাঞ্জাবির পকেট থেকে একটা ভাঁজ করা সাদা কাগজ বের করলেন। প্রত্যুষ সেটা হাত বাড়িয়ে হাতে নিল। আমি ঝুঁকে পড়লাম। দেখলাম স্কেচ পেনের লাল কালিতে লেখা, ভদ্রাসন হস্তান্তর, মৃত্যুর নামান্তর। এবার প্রত্যুষ প্রশ্ন শুরু করলো, আচ্ছা সুবলবাবু, চিঠিটা কিভাবে আপনার হাতে এলো? এখন তো আর চিঠিপত্র সচরাচর কেউ দেয় না, মেল, হোয়াটসঅ্যাপ এইসবই করে। সেদিন হঠাৎ দোয়েল লেটার বক্স থেকে চিঠিটা বের করে আমার হাতে দেয়। ও ভালো কথা,
আপনাদের তো বলাই হয়নি, কিছুদিন আগে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি এক দুর্ঘটনায়। তাই লেখাটা দোয়েলই আমাকে পড়ে শোনালো, আর তারপরেই আপনাদের। প্রত্যুষ এবার মুখের কথা কেড়ে নিয়ে জিজ্ঞেস করলো, চোখে হঠাৎ কী সমস্যা হলো? সে কথা বলতে গেলে এখন অনেক গল্প। আমার একটি বদ নেশা আছে, আপনি হয়তো নেশা না বলে সেটা শখও বলতে পারেন। সেই শখের খেসারতই দিতে হলো এই দুটো চোখ, মানে পাখির নেশা তো। এবার আমার চোখ বিস্ফারিত হলো। আমি প্রত্যুষের দিকে তাকালাম, দেখলাম সুবলবাবু খুব অবাক হয়ে ঠিক পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলেন, খুব ছোটোবেলার কথা। তখন আমরা খুব গরিব, বালিগঞ্জ পাম অ্যাভিনিউয়ে থাকতাম। বড় লোকের পাড়া, চারদিকে সব বড় বড় ফাঁকে, বড় বাড়ির ফাঁকে একটা ছোট টালির চালের বাড়িতে ভাড়া থাকতাম। ঠিক আমাদের বাড়ির সামনে এক দাদু থাকতেন। দাদুর অনেক রকম পাখি ছিল, সবাই ওকে পাখি দাদু বলতো। আমাকে খুব ভালোবাসতেন, নানা রকম পাখির গল্প আমাকে বলতেন। উনি আমার মনের ভেতর এই পাখি পোষার শখ ঢুকিয়েছিলেন। তারপর বিয়ে থা করলাম না, উনি আমাকে অনেক পাখি দিয়েছিলেন, সব দামি দামি পাখি। বিদেশে ওর অনেক বড়লোক বন্ধু ছিল, ব্যবসায়ী। আমার রপ্তানি ব্যবসার হাতে খড়িও ওর কাছে। উনি অনেক বিদেশির সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। ওর দেওয়া সব পাখি নিয়েই তো আজীবন কাটিয়ে দিলাম। অনেক নিজের পয়সাতেও কিনেছি, যেটুকু পয়সা রোজগার করেছি সব ঢেলে দিয়েছি তাই পাখির খরচের খাতে। হঠাৎ একদিন কিছুদিন আগে খবর পেলাম ভরতপুরের কাছে এক ভদ্রলোক একটা লাল লেজওয়ালা বাজ পাখি বিক্রি করবে। পানামার অরিজিনাল জিনিস, দামটা একটু বেশি চাইছিল, তবু লোভ সামলাতে পারলাম না। দেখতে চলে গেলাম, দারুণ দেখতে। ভদ্রলোকের কাঁধে বসে আছে, বুঝলাম ভালোই প্রশিক্ষণ প্রাপ্ত। আমিও গায়ে হাত দিয়ে আদর করতে লাগলাম। আচমকা দুটো পা দিয়ে খুবলে নিল আমার চোখ দুটো। ওখান থেকে সোজা হাসপাতাল, তারপর এইমসেও দেখালাম। চোখ দুটো বাঁচানো গেল না, চিরদিনের মতো অন্ধ হয়ে গেলাম। এই অবধি শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। প্রত্যুষ কিন্তু বেশ স্বাভাবিক, নরম গলাতেই বলল, তারপর বাজ পাখিটা কিনলেন? না, ওটা আর নেওয়া হলো না, আফসোসটা থেকেই গেল। আচ্ছা, এই পাখির শখ ছাড়া আপনার এমনই পেশা কী ছিল? ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা। চর্মজাত কিছু দ্রব্য, মানে ওই ছোট চামড়ার মানি ব্যাগ, চাবি রিং, এইসব বিদেশে রপ্তানি করতাম। তারপর অনেক টাকা লস করায় ব্যবসা বন্ধ করে দিই। কোথায় পাঠাতেন ওই সব ব্যাগ? বেশিরভাগই আমেরিকায়, ইউরোপের কিছু দেশেও পাঠাতাম। মূলত জার্মানি, হল্যান্ড, ইংল্যান্ডেও কিছু পাঠিয়েছি। একাই করতেন এই ব্যবসা? না না, একজন পার্টনার ছিল মানে ব্যবসা যখন ছিল পার্টনার ছিল, এখন ব্যবসাটাই তো আর নেই। না, আমি বলতে চাইছি যে ব্যবসা না থাকলেও তো পার্টনারের সঙ্গে যোগাযোগ থাকে, যতই হোক সে নিশ্চয়ই আপনার বন্ধু ছিল তো বটে। 100 বার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, তবে এখন জানি না কোথায় থাকে, আর কোনো যোগাযোগ নেই তার সঙ্গে। আপনার পাখির সংগ্রহটা একবার দেখা যাবে? অবশ্যই, ভেতরে চলুন। সুবলবাবু দোয়েলের কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়ালেন। আমরা সুবলবাবুকে অনুসরণ করলাম। বাইরের বসার ঘর থেকে বাড়ির মধ্যে পা রাখতেই চমকে উঠলাম। সব ঘরগুলোকেই খাঁচার রূপ দেওয়া হয়েছে। শুধু ড্রয়িং রুমে যে পুরনো আমলের চকমিলান মেঝে এতক্ষণ দেখলাম, সেরকম কোনো মেঝে এই ঘরগুলোতে নেই। মেঝে ভেঙে সব মাটি করে দেওয়া হয়েছে। নিচে মাটি থাকলে পাখিদের বসবাসের তো বেশি উপযোগী হয়, সেই কারণেই বোধহয় সব ভেঙে মেঝেগুলোকে মাটি করে দেওয়া হয়েছে। তাই পাখির সংগ্রহ দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ। সাধারণ পাখি পোষা বলতে আমরা যা বুঝি, এই সংগ্রহ কিন্তু তা নয়। দেখে অবাক হয়ে যেতে হয় এই সব পাখি। কয়েক কোটি টাকার বেশি এই সম্পদ। পৃথিবীর বিভিন্ন দেশের সব নাম করা এক্সোটিক বার্ড রয়েছে এখানে।
অ্যামাজনের ব্লু ম্যাকাও থেকে আরম্ভ করে গ্রে প্যারট, এক ঝাঁক অস্ট্রেলিয়ার সাধারণ হলুদ ঝুঁটি কাকাতুয়া থেকে লাল ঝুঁটি কালো কাকাতুয়া। এই কালো কাকাতুয়ার প্রতিটির দামই কোটি টাকার ওপর। নানা জাতের প্যারাকেট, কুনিয়ের, বিভিন্ন রঙের ফ্রিজ্যান্ট, পৃথিবীর বিভিন্ন দেশের সব বিচিত্র দুষ্প্রাপ্য পায়রা রয়েছে। তবে সবচেয়ে বেশি আকর্ষিত করল একজোড়া সাদা কাক। সত্যিই এটা বিরল প্রজাতি। মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যুষ কাকের খাঁচার সামনে এসে একটা অদ্ভুত প্রশ্ন করল, আচ্ছা সুবলবাবু, কাকের খাঁচার মেঝেটা সিমেন্ট বাঁধানো কেন? কাক সাধারণত বাঁধানো মেঝেতেই থাকতে পছন্দ করে, আর তাছাড়া পরিচ্ছন্ন থাকলে ওদের রঙটাও বেশ পরিষ্কার থাকবে। তবে যাই বলুন, আপনার পাখির শখ কিন্তু প্রশংসনীয়, বাহবা দিতে হয় আপনাকে। ধন্যবাদ। সংসার ধর্ম তো আর করলাম না, ওই ওদের নিয়েই আছি। পাখি দর্শন পর্ব মিটে যাওয়ার পর আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। ঠিক তখনই চা নিয়ে ঘরে ঢুকলো এক বৃদ্ধ লোক, বয়স 70-এর ওপর। তাকে দেখেই প্রত্যুষ প্রশ্ন করল, আচ্ছা সুবলবাবু, আপনার বাড়িতে কজন লোক আছে? লোক বলতে আমি আর আমার এই বৃদ্ধ চাকর। না, চাকর শব্দটা ব্যবহার করা ঠিক হবে না। ও আমার সেবা বন্ধু, 50 বছর আছে এই বাড়িতে। আমার অভিভাবকও বটে। দেখাশুনো করে, আবার অন্যায় দেখলে বকে। বয়সে বড় হলেও আমি ওকে ধীরু বলেই ডাকি। ভালো নাম ধীরেন। আর দুজন ঠিকই কাজের লোক আছে। একজন রান্নার আর একজন ঘর মোছা বাসন মাজার। দোয়েলের সঙ্গে তো পরিচয় হয়েই গেছে আপনাদের। ও সকাল 10টায় আসে, সারাদিন আমার নির্দেশ মতো পাখিদের দেখাশোনা করে, আমারও কিছু দরকারি কাজ করে দেয়, তারপর সন্ধেবেলা বাড়ি চলে যায়। সবার সঙ্গেই আমি একদিন আলাদা করে কথা বলবো প্রয়োজন মতো। আপনার কোনো আপত্তি নেই তো? আরে না না, আপত্তি কেন থাকবে? আমায় যে করে হোক জানতেই হবে যে আমাকে খুন করতে চায়টা কে। আপনি সিগারেট ধরাতে পারেন। আপনি কী করে বুঝলেন আমি সিগারেট খাই? আমি প্রথমে ঘরে ঢোকার সময়ই গন্ধ পেয়েছিলাম। আপনারা আমার বাড়িতে ঢোকার আগেই বোধহয় সিগারেট খেয়েছিলেন। আরে আপনি তো নিজেই গোয়েন্দা মশাই, আমাকে আর কি সে লাগবে? ও তেমন কিছু নয়। চোখটা চলে যাওয়ার পর দেখলাম বাকি ইন্দ্রিয়গুলো ক্রমশ বেশি সজাগ হয়ে উঠছে। প্রত্যুষ বুক পকেট থেকে সিগারেট বের করে ধরালো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, দেখলে তো অপূর্ব, নাক দিয়েও কিন্তু দেখা যায়। এবার আমরা সুবলবাবুকে বিদায় জানিয়ে পক্ষীতীর্থ ভবন থেকে বেরিয়ে এলাম। ট্যাক্সিতে উঠতে না উঠতেই সন্ধ্যের পর্দা ঝপ করে নেমে এলো শীতের বিকেলের আলোর ওপরে। প্রত্যুষ ট্যাক্সির ঝান্ডা দিয়ে মা ফ্লাইওভারের ওপর থেকে কলকাতা দেখছে। আমার মন কিন্তু ছটফট করছে। বলেই ফেললাম, কি বুঝলে ভায়া, কে খুন করতে চায় সুবলবাবুকে? বাইরের কেউ নয়, ওরই পরিচিত কেউ, যে চায় না বাড়ি বিক্রি হোক, অথবা ওর অবর্তমানে সে বাড়িটা পেতে চায়। তোমার কাকে সন্দেহ হয়? অপরাধী কি অচেনা? সেটা এখন বড় কথা নয়। এখন আসল কথা হলো দুটো খটকা। সেটা আবার কি? সুবলবাবু অন্ধ নন, তাহলে অন্ধের অভিনয় করছেন কেন? কি লুকিতে চাইছেন? নাকি বেশি গুরুত্ব পেতে চাইছেন? নাকি নিছকে গোয়েন্দাকে বোকা বানানোর কৌশল? কি করে বুঝলে সেটা? উনি কি করে বুঝলেন আমি প্রত্যুষ? আর সিগারেটের ব্যাপারটা ইচ্ছে করেই বললেন, কারণ সত্যিই ওই বাড়িতে ঢোকার সময় আমাদের গায়ে সিগারেটের গন্ধ ছিল। উনি প্রকৃত অন্ধের মতোই ওর অতিরিক্ত অনুভবের ক্ষমতাটা দেখালেন। কিন্তু ব্লু ম্যাকাওয়ের খাঁচার সামনে খেয়াল করেছ ঘটনাটা? উনি বোধহয় ভুল করে খাঁচার জাল ধরেছিলেন। পাখি এগিয়ে এসে কামড়ানোর জন্য ঠোঁট ফাঁক করতেই উনি ঝট করে হাতটা সরিয়ে নিলেন। গুরু, পায়ের ধুলো দাও। আর দ্বিতীয়টা? সব পাখির খাঁচার মেঝে মাটির, শুধু সাদা কাকের মেঝে বাঁধানো কেন? এবার তো রহস্য বেশ জটিল হয়ে গেল। ঠিক, ঘুড়ির সুতো জড়িয়ে গেলে দেখেছ, যত তাড়াহুড়ো করবে আরও জড়িয়ে যাবে। তাই মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে পেঁয়াজ ছাড়াতে হবে।
তার মানে গল্প বেশ জমে যাবে বলো। সাহিত্যিকদের মতো স্বার্থপর আমি আর দ্বিতীয় কোনো পেশার মানুষকে দেখিনি। চাল থেকে ভূত সবই তাদের কাছে শুধু প্লট মাত্র। আমি এবার চুপ করে গেলাম। বুঝলাম প্রত্যুষ কেসটা সিরিয়াস জায়গায় ঢুকে পড়েছে। 2 দিন 2 হলো স্কুলে একটু চাপ আছে। খাতা দেখা, রেজাল্টের কাজ নিয়ে নানা রকম চাপ। কেসটা নিয়ে তেমন আর মাথা ঘামানো হয়নি আর কি। হঠাৎ রাত্রির বেলা সবে তখন খেয়ে দিয়ে শুয়েছি, আমার মোবাইলে সুবলবাবুর ফোন এলো। আমি প্রত্যুষকে ইশারায় জানালাম। প্রত্যুষ ফোনটা স্পিকারে দিতে বলল। ফোনের ভেতর সুবলবাবুর আতঙ্কিত গলা। প্রত্যুষবাবু, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। একটু আগে আমার ঘরে লোক ঢুকেছিল। আমি আওয়াজ পেয়েছি। চিৎকার করতেই ধীরু ছুটে এলো ঘরে। তার আগেই লোকটা পালালো। ধূপধাপ শব্দ পেলাম। ধীরুর মুখে জানতে পারলাম আলমারি খোলা, অথচ চাবি আমার বালিশের তলায়। আপনার ঘরে লোক ঢুকলো কি করে? প্রত্যুষবাবু, আমি তো সাধারণত দরজা খুলে শুই। যদি রাতে কোনো দরকার লাগে, বারান্দা তো আমাদের খোলা, একতলা থেকে কোনো লোক সহজেই পাইপ বেয়ে উঠে আসতে পারে। সেরকমই হয়তো কেউ। আলমারির ভেতরে জিনিস সব ঠিকঠাক আছে তো? আমি হাতের অনুভবে যেটুকু বুঝতে পারলাম, দেখলাম ঠিকই আছে। এবার কাল দোয়েল আসুক, আমি খুব চিন্তায় পড়ে গেলাম প্রত্যুষবাবু। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আশা করি আজ আর কোনো নতুন বিপদ হবে না। আমি কালকে যাব আপনার ওখানে। শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি প্রত্যুষবাবু। পরদিন সকাল ঠিক 10টায় আমরা পৌঁছে গেলাম পক্ষী তীর্থে। দরজা খুলে দিল ধীরু। দেখলাম দোয়েলও তখনও আসেনি। সুবলবাবু ড্রয়িং রুমে বসে আছেন, পাশে খবরের কাগজ রাখা। বোধহয় দোয়েল আসার পর কাগজ পড়ে শোনাবে সুবলবাবুকে। সুবলবাবু কালো চশমা পরে বসে আছেন। তবে প্রত্যুষের সঙ্গে থেকে আমার ইদানিং একটা সঙ্গদোষ হয়েছে, মানে সবাইকে সন্দেহ করা। চোখ সারাক্ষণ একটা বক্রদৃষ্টি, আর মনের ভেতর একটা দুষ্ট চক্রচিন্তা। তাই যথারীতি চোখ গেল কাগজটার দিকে। কাগজ যেভাবে দিয়ে যায় ঠিক সেভাবেই ভাঁজ করা নয়, মাঝখানে একটা পাতা উপরে রেখে ভাঁজ করা। ঠিক পড়তে পড়তে হঠাৎ ভাঁজ করলে যেমন হয়। আমি প্রত্যুষকে খুব উৎসাহিত হয়ে ইশারায় সেটা দেখাতে গেলাম। প্রত্যুষ আমার ইশারাটার অন্য অর্থ করে বলে উঠল, কি কাগজ পড়বে? তো নাও, ইতস্তত করার কি আছে? ও বরং কাগজ পড়ুক সুবলবাবু, ততক্ষণ আমি আর আপনি একটু গল্প করে নিই। আমি প্রথমটা একটু অবাকই হলাম। ভাবলাম এত ভালো একটা ক্লু দিলাম, প্রত্যুষ ধরতে পারল না। পরক্ষণেই জিভ কামড়ালাম। ইস, সুবলবাবু যদি সত্যিই অন্ধ না হয়, তাহলে তো আমার ইশারাটা দেখে ফেলবেন। তাই বোধহয় প্রত্যুষ কথাটা ঘুরিয়ে নিল। একদম ভুল হয়ে গেছে। আসলে যার যা কাজ, আমার দরকার নেই বাবা। নিজের লেখাজোখা নিয়েই থাকি। কাগজটা হাতে নিয়ে প্রত্যুষ আর সুবলবাবুর কথোপকথন শুনতে লাগলাম। দোয়েল মোটামুটি কটা নাগাদ আসে? এই 10:30টার মধ্যে তো ঢুকে যায়। আচ্ছা, একটা প্রশ্ন সুবলবাবু, এই দোয়েলকে আপনি কোথায় পেলেন? চোখটা চলে যাওয়ার পর বুঝলাম যে একজন সহকারী অবশ্যই দরকার, আর সহকারী হিসেবে মনে হয় মহিলারাই বেশি উপযুক্ত। তবে আমার একমাত্র চাহিদা ছিল যে মেয়েটি পড়াশুনো জানার সঙ্গে তাকে অবশ্যই পক্ষীপ্রেমী হতে হবে। তখনই একটা কাগজে বিজ্ঞাপন দিলাম। পারিশ্রমিক যথেষ্ট লোভনীয় ছিল, তাই অনেক শিক্ষিতা সুন্দরী মহিলাই এসে হাজির হয়েছিল। তবে তারা মুখে পক্ষীপ্রেমী বললেও কথায় বুঝলাম যে তারা কেউই প্রকৃতপক্ষে পক্ষী ভালোবাসে না, সবটাই চাকরির লোভে। কি করে বুঝলেন যে দোয়েল সত্যিই পাখি ভালোবাসে? আসলে ইন্টারভিউ দিতে যারা এসেছিল তারা চাকরিটা পাবে বলে বেশিরভাগই পাখি নিয়ে খুব পড়াশুনো করে এসেছিল। কিন্তু আমি তো বিদ্যে চাইছি না, চাইছি ভালোবাসা, যাতে ভবিষ্যতে আমার অবর্তমানেও এই পাখিদের কোনো অসুবিধে না হয়। তাই আমার পোষা সবচেয়ে প্রিয় কালো কাকাতুয়াটাকে ছেড়ে দিয়েছিলাম। ও আমার কোলেই বসেছিল। অনেককেই কোলে নিতে বললাম, কেউই সাহস পেল না নিতে, পাছে কামড়ে দেয়।
আর কাকাতুয়াটাও তাদের দেখে ভয় পেতে লাগলো। একমাত্র দোয়েলই অবলীলায় পাখিটাকে কোলে নিল। পাখিটাও দিব্যি দোয়েলের কাছে খেলা করতে লাগলো। তারপর শুনলাম মেয়েটি জুলজি নিয়ে পড়াশোনা করেছে, আর নামটিও পাখির নামে, ভারী মিষ্টি, দোয়েল। ব্যাস, রেখে দিলাম। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে। আপনি না দেখেও এগুলো বুঝলেন কি করে? কিছুটা আন্দাজ, আর বাকিটা আমাকে ধীরু বলেছিল। আর পড়াশোনা সংক্রান্ত বিষয়টা, মানে মিথ্যেও তো কেউ বলতে পারে। আমি সবার সার্টিফিকেটের জেরক্স উকিলবাবুকে দিয়ে দেখিয়ে নিয়েছিলাম। দোয়েলকে চাকরি দেবার আগে খোঁজ খবরও নিয়েছিলাম। সত্যিই ও আশুতোষ কলেজে জুলজি নিয়ে পড়তো। কথা শেষ হতে না হতেই দেখলাম দোয়েল এসে হাজির। ঢুকে আমাদের দেখেই একটু অবাক হলো। ঘরে ঢুকতেই সিগারেটের চড়া গন্ধ পেলাম। প্রত্যুষ নিশ্চয়ই খেয়াল করেছে। সুবলবাবু দোয়েলের উপস্থিতি বুঝতে পেরে বলে উঠলেন, ওরা তোমার জন্যই অপেক্ষা করছে, কিছু জিজ্ঞাসা আছে বোধহয় ওদের। প্রত্যুষ সুবলবাবুকে থামিয়ে দিয়ে বলে উঠল, ঠিক আছে, এই তো উনি এলেন, একটু বিশ্রাম নিন, তারপর না হয় কিছু জিনিস জানব। দোয়েলের সপ্রতিভ উত্তর, না না, আপনি এখনই বলতে পারেন, বলুন না কি জানতে চান। তাহলে চলুন একটু বাগানে গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলুন। প্রত্যুষ সেভাবে বাগান বলল, সেটা আসলে কিছু বড় গাছের নিচে আগাছা আর শুকনো পাতার গদি, পাতা ফাঁকা জমি বলা চলে। আমরা সেখানেই গেলাম। আমার মন বলছে প্রত্যুষ বোধহয় সুবলবাবুর আড়ালে একা কথা বলতে চায় দোয়েলের সঙ্গে। যথারীতি বাগানে ঢুকে পাতার খসখস শব্দের ভেতর প্রত্যুষ মোটামুটি ফিসফিস করেই জিজ্ঞেস করলো, জুলজি অনার্স পড়ে হঠাৎ এক অন্ধের সহকারীর চাকরি নিলেন কেন? আসলে আমি ছোটোবেলা থেকেই পাখি খুব ভালোবাসি। দেখলাম এখানে মানুষকে দেখাশোনার বাইরে পাখিরও দেখভাল করতে হবে, আর মাইনেটাও বেশ লোভনীয় লাগলো। সব মিলিয়েই লেগে পড়লাম। বাহ, তা প্রেম করছেন কতদিন? না মানে তেমন কিছু নয়, তবে একজন বন্ধু আছে বটে, বছর দুয়েক হলো। অত ইতস্তত করার কিছু নেই। প্রেম শরীর ও মন দুয়ের পক্ষেই স্বাস্থ্যকর। প্রেম করা ভালো। তা ছেলেটির নাম কি? আগে নবজীবন। বাহ, মারাত্মক। কি বুঝলে অপূর্ব? আমি বোকার মতো তাকিয়ে আছি। প্রত্যুষ আবার দোয়েলকে বলে উঠল, তবে একটা কথা বলে সাবধান করে রাখি, সুবলবাবু অন্ধ হলেও ঘরে একা থাকলেও নিজেকে সাবধানে ঠিকঠাক রাখবেন, কারণ অন্ধেরা নাক দিয়েও দেখতে পায়। ঠিক আছে? এবার বেশ ঘাবড়ে গেল দোয়েল। আমতা স্বরে বলল, ঠিক আছে, তারপর আসি বলেই বাড়ির ভেতর চলে গেল। প্রত্যুষ একটা সিগারেট ধরালো। আমি দেখলাম ও খোশ মেজাজেই আছে। সুযোগ বুঝে প্রশ্নটা করেই ফেললাম, তুমি কি করে বুঝলে যে ও প্রেম করে? ও যদি সিগারেট খেত তাহলে হয়তো লিপস্টিকটা দেখলে বোঝা যেতে পারত, কিন্তু কেন জানি না আমার মনে হলো যে সিগারেটের গন্ধটা ওর শাড়ির ভাঁজে মিশে আছে। মানে ওর সামনে দাঁড়িয়ে হয়তো কেউ সিগারেট খেয়েছে, ধোঁয়া ছেড়েছে ওর দিকে। বাকিটা আন্দাজে ঢিল লেগে গেল। আসলে প্রেম করলে কিছুটা চোখের দিকে তাকালে বোঝা যায়, একটা আলাদা ঝিলিক থাকে। কিন্তু আসল বিষয়টা তো খেয়াল করলে না অপূর্ব। কী ব্যাপার? প্রেমিকের নামটা নবজীবন, এটাও কিন্তু একটা প্যালিন্ড্রোম। ঠিকই তো, কি সাংঘাতিক মিল। রহস্য বেশ ঘনাচ্ছে মনে হচ্ছে এবারে। চলো এবার চাকর ধীরু, ওকে খোঁচালে আরও কিছু পাওয়া যেতে পারে। আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। দেখলাম সুবলবাবু বসে আছেন, সামনে 3 কাপ চা। প্রত্যুষ জানালো যে ও ধীরুর সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়। সুবলবাবু নির্দ্বিধায় অনুমতি দিলেন। আমি আর প্রত্যুষ এই প্রথম দোতলায় গেলাম। দেখলাম অনেকগুলো ঘর তালা দেওয়া। 2টি মাত্র ঘর ব্যবহার হয়। একটি সুবলবাবুর শোয়ার ঘর, তাতে খাট ছাড়াও একটি অফিসিয়াল কাজকর্ম করার টেবিল, তার পিছনে বইয়ের একটি সেলফ, তাতে পক্ষী বিষয়ক বই বেশি, কিছু অন্যান্য বইও রয়েছে সাহিত্য সংক্রান্ত।
ঘরের একদিকের কোণায় একটা ড্রেসিং টেবিল, অন্যদিকে একটা ভারী লোহার আলমারি, আয়নার সামনে একটা চিরুনিটা তুলে নিয়ে প্রত্যুষ খুব ভালো করে দেখল। ওটাকে দেখা না বলে পর্যবেক্ষণই বলা ভালো। ধীরু এতক্ষণ রান্নাঘরেই ছিল। আমরা ডাকায় ধীরুর ঘরেই আমরা বসলাম। তক্তপোষের ওপর ধীরু আর আমরা সামনে রাখা দুটি চেয়ারে। এই ঘরে আসবাবপত্র সেরকম নেই। ঘরের মধ্যে অজস্র দড়ি খাটানো, তার উপরেই সব জামা কাপড় টাঙানো, মেঝের একটা পাশে একটা অনেক পুরনো আমলের ট্রাঙ্ক, দেওয়ালের পেরেক একটা আয়না ঝুলছে। প্রত্যুষ আলতো করে একটা প্রশ্ন করলো, আচ্ছা ধীরুদা, তোমার পুরো নাম কি? আগে ধীরেন সাঁপুই, বাড়ি? দেশ আমার গড়বেতা, মেদিনীপুর, বছরে একবার যাই। বাড়িতে কে কে আছে? থাকার মধ্যে ওই ভাইয়ের সংসার, আমি তো আর বিয়ে থা করিনি। তা এ বাড়িতে কতদিন? সেই বাবু 20 বছর বয়সে এই বাড়িতে কাজে লাগলুম, দেখতে দেখতে প্রায় 50 বছর হয়ে গেল। তখন সুবলবাবু তো বাচ্চা ছেলে। হ্যাঁ, বাবু তখন বছর 10-এর, বলেই জিভ কাটল ধীরেন। মানে কোনো ভুল কথা মুখ ফসকে বলে ফেললে যেমন হয়। সুবলবাবুর বাবার নাম কি ছিল? সেটাও বলতে পারবো নি বাবু, আমরা বড়োবাবু বলেই ডাকতাম। আচ্ছা, তোমার এই সুবলবাবুকে চোখে একেবারেই দেখতে পান না? মনে তো হয় একেবারেই দেখতে পান না। তাহলে আমি যখন বললাম যে তোমাকে কিছু প্রশ্ন করব, তখন তুমি ঘাড় ঘুরিয়ে সুবলবাবুর দিকে ভয় পেয়ে তাকালে কেন? পুরনো অভ্যেস বাবু, ভয় পেয়ে যাই, যতই হোক মনিব তো। ঠিক আছে, এবার তুমি আসতে পারো। পেন নাম ঠুকে ধীরু চলে গেল। আমরা আবার গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আসার পথে আবার পাখিগুলোর দিকে চোখ গেল। সত্যি মুগ্ধ করার মতো সংগ্রহ। আমরা ঘরে ঢুকতেই সুবলবাবু জিজ্ঞেস করলেন, জেরা পর্ব শেষ হলো? কি বুঝছেন প্রত্যুষবাবু, কিছু কিনারা হলো? আমাকে অবাক করে প্রত্যুষ বলে উঠল, ছোট্ট পুকুর হলে তো সহজেই কিনারা পেয়ে যেতাম, কিন্তু এ তো দেখছি অথই সমুদ্র। এবার যেন সুবলবাবু একটু নড়ে চড়ে বসলেন। সে কি মশাই, রহস্য কি অনেক জটিল নাকি? আপনি কিন্তু পারিশ্রমিকের জন্য কোনো ইতস্তত করবেন না, যা লাগে আমি দেব। তবে সেই অপরাধীটিকে শুধু আমার জানা দরকার। দেখছি, একটু সময় লাগবে। তবে এটা নিশ্চিন্ত থাকুন যে পুরো রহস্যটার পর্দায় আমি ফাঁস করব। সুবলবাবুর এই কথার কোনো উত্তর করলেন না। আমরা প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। ট্যাক্সিতে উঠে একটা প্রশ্ন করলাম প্রত্যুষকে, কি বুঝছো ভায়া? প্রত্যুষ যা বলল তাতে আমার মাথায় ভাবনার সব সুতো জট পাকিয়ে গেল। প্রত্যুষ সিগারেটটা ধরিয়ে 2টো রিং ছেড়ে 3য় রিংটা ছাড়তে ছাড়তে বলল, একজন ষাটোর্ধ মানুষ অন্ধের অভিনয় করছে, কিন্তু কেন? কী লুকোতে চায় সে? একটা উড়ো চিঠি বা একটা ছিঁচকে চোর ধরবার জন্য এত মরিয়া কেন? খরচের কোনো পরোয়া নেই। আর একজন দোয়েল, জুলজি অনার্স পড়েও একজন বৃদ্ধ আর পাখির দেখাশোনার কাজ নেয়। শুধুমাত্র কি পাখি ভালোবাসে, নাকি বেশি মাইনের লোভে, অথবা সে অন্য কিছু চায়? কি চায়? সম্পত্তি, স্থাবর না অস্থাবর? 3য় ব্যক্তি হলো ধীরু, মানে ধীরেন সাঁপুই, যে কিনা তার প্রথম বা আসল মালিকের নাম জানে না। বর্তমান মালিক অন্ধ কিনা সে নিশ্চিত হয়ে কেন বলতে পারে না? ইতস্তত করে কেন? কেন বলে বসে বোধহয় অন্ধ? যদি অন্ধ সাজা মিথ্যে হয়, তাহলে কেন, কিসের ভয়ে ধীরু মিথ্যের আশ্রয় নেয়? সুবলবাবু ছোটোবেলায় থাকতো আদি বালিগঞ্জের টালির বাড়িতে, আর ধীরু বলল সে এই বাড়িতেই নাকি 50 বছর। সুবল নাকি তখন সবে মাত্র 10। এ তো মারাত্মক ধোঁয়াশা। আর সব শেষে সবচেয়ে বড় রহস্য যে আমাদের অজানা অচেনা, সে হলো দোয়েলের প্রেমিক, যার নাম নবজীবন, আর একটা প্যালেন্ড্রোম। সেটা কি নিছকই কাকতালীয়, নাকি এর ভেতরেও আছে একটা কোনো গভীর যোগাযোগ? বাবা, কেস তো তার মানে জমে একদম ক্ষীর। ঠিক একটা চিন্তা ঘূর্ণির মতো গভীর সমুদ্রে ঘুরছে, অনেক কিছুকে তলিয়ে নিচ্ছে ভিতরে। এই অতলে গিয়ে আসল সত্যিটা তুলে আনাই সবচেয়ে কঠিন। মাঝে মধ্যেই
বেসামাল করে দিচ্ছে, আবার পরক্ষণেই সামলে ওঠার চেষ্টা করছি। আমি নিশ্চিত তুমি পারবে। আচ্ছা, সুবলবাবুর বাড়িটা তো রিপন থানার আন্ডারে না? হ্যাঁ, কেন বলো তো? একটু খোঁজ নাও তো। এখন ওখানে বড়বাবু কে? দাঁড়াও দেখছি। ফোন লাগালাম এক পরিচিতকে, কপাল সঙ্গ দিল। জানলাম মিস্টার পালিত এখন ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। যাক, পরিচিত লোক, নতুন করে আর পরিচয় দিতে হবে না। প্রত্যুষকে বলায় ও ফোনে ধরল পালিতবাবুকে। হ্যালো প্রত্যুষবাবু, অনেক দিন পর। কি খবর, কেমন আছেন? ভালো আছি, আপনার কি খবর? পুলিশের আবার খবর? পুলিশ তো নিজেই সব সময় খবর। এখন কি করছেন? এক ভাগ্নের একটু সেবা যত্ন করছি। একটু সিরাজে আসতে পারলে ভালো হতো। কোন সিরাজ? আপনার থানার কাছেই, মল্লিক বাজার। একসঙ্গে বিরিয়ানি খাওয়া যেত। ঠিক আছে, আপনারা গিয়ে টেবিল নিন, আমি একটু পরেই আসছি। ধন্যবাদ। আমি হাসলাম প্রত্যুষের দিকে তাকিয়ে। তুমি পুলিশকে টোপ দিলে? আরে কেসটাই এমন যে টোপ না দিলে কেসটা শুনতেই চাইবে না। ঠিক আছে, চলো। ট্যাক্সির মুখ ঘুরিয়ে আমরা চললাম মল্লিক বাজার সিরাজের দিকে। 3, সুবলবাবুর পুরো গল্পটাই মিস্টার পালিতকে বলা হলো। উনি ওর করণীয় কী জানতে চাইলেন। প্রত্যুষ বলল, আপাতত সেরকম কিছুই নয়, লোকটা সম্পর্কে যতটা সম্ভব জানা যায় আর কি। ঠিক আছে, আমাকে 2-4 দিন সময় দিন, আমি দেখছি। গল্পের ফাঁকে জম্পেশ মাটন বিরিয়ানি খাওয়া হলো। আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু সেদিন রাতে শুতে যাওয়ার আগে শুধু প্রত্যুষ বলে উঠল, অপু, তোমার একটা বিশেষ কাজ আছে এই কদিন। তাতে যদি কয়েকদিন স্কুল ছুটি নিতে হয় নেবে। কাল সকালে একবার দুজনে চিতপুর যাব। কেন হঠাৎ? এখন শুয়ে পড়ো। মনের মধ্যে খচখচানিটা নিয়েই সেদিন শুতে গেলাম। পরদিন সকালে উঠেই চিতপুরের ট্রাম ধরলাম। একেবারেই ফাঁকা, বেশ ভালোই লাগে ট্রামে চড়তে। পথে একবার ট্রামের টিকিও খুলে গেল। কন্ডাক্টর নেবে আবার ইলেকট্রিক তারে লাগিয়ে দিল। সময়ও বেশি লাগে, এত ঝামেলা, তবুও নস্টালজিক। ঠিক আমাদের ঝর্ণা কলমের মতো, যতই হোক ট্যাবে সেই মজা নেই। কেমন যেন শান্তিহীন সুখের ফুটকড়াই। এখন আর বোধহয় রাস্তা ধোয়া হয় না। আমাদের ছোটোবেলায় হতো। স্কুল যাওয়ার সময় দেখতাম গঙ্গা জলের কলে পাইপ লাগিয়ে পানি পাড়ায় ভিস্তিতে টালার জল পড়তো, সব বনেদি বাড়িতে জোগানের জন্য। জানলার দিকে তাকিয়ে কয়েক যুগ পিছিয়ে গিয়েছিলাম। হঠাৎ সঙ্গীত ফিরলে প্রত্যুষের কথায়, তোমার নাম হবে স্বামী অপূর্বানন্দ, কারণ এই সময় প্রচুর অবাঙালি সাধু কলকাতায় আসে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। তুমি তাদের ভিড়েই মিশে যাবে, আর আগামী কয়েকদিন অনুসরণ করবে দোয়েলকে। তারপর যদি ধরা পড়ে যাই, তখন হাত জোর করে বলবে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। তুমি মশকরা করছো, আমার কিন্তু বেশ টেনশন হচ্ছে। কথার ফাঁকেই চিতপুর এসে গেল। সাধুর পোশাক জোগাড় করা হলো। আগামীকাল থেকে আমার কাজ শুরু, অপারেশন অফ ক্যাচিং দোয়েল। অনুসরণ করার জন্য মনে হয় সন্ধেবেলাই সেরা সময়। সেদিন তাই ঠিক সন্ধে হওয়ার পরেই আমি পক্ষীতীর্থের উল্টো দিকের চায়ের দোকানে হাজির। মুখে দাড়ি গোফের জঙ্গল, আপাদ মস্তক গেরুয়া পোশাক, মাথায় একটা গেরুয়া হনুমান টুপি। চা তো খাওয়া হয়ে গেল, খুব সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলোচ্ছে না, কারণ আজ অবধি আমি কোনো সাধুকে সিগারেট খেতে দেখিনি। গাঁজা টানতে দেখেছি বটে, কিন্তু সে তো আমার পক্ষে অসম্ভব। চা খাওয়া হয়ে যাওয়ার পর কাহাতো আর চায়ের দোকানে বসে থাকা যায়, বাধ্য হয়ে মোবাইলটা বের করে ঘাঁটছি। সাধুরা এখন ফেসবুক করে, আমি দেখেছি। মাঝে মধ্যে লক্ষ্য রাখছি সুবলবাবুর বাড়ির দিকে। সময় বেশি গড়ায়নি, কিন্তু শীতের বিকেল তো, 5টাতেই ঝাঁপ গুটিয়ে ফেলেছে। 5:30টাতেই জমিয়ে অন্ধকার নেমে গিয়েছে। কখন বেরোবে কে জানে দোয়েল। হঠাৎ পক্ষীতীর্থ থেকে বেরিয়ে একটা হলুদ ট্যাক্সি একটু দূরে গিয়ে দাঁড়ালো। চোখ গেল ভিতরে, ড্রাইভার ছাড়া আর একজন। আবছা দেখলাম ছোকরা গোছের, মোবাইলে কথা বলছে। এটা দোয়েলের সেই প্রেমিক নয় তো? নবজীবন না কি একটা নাম বলেছিল যেন, হলেও হতে পারে, মনে তো হচ্ছে তাই। হ্যাঁ,
ঠিক তাই। দোয়েল বেরিয়ে এলো, দ্রুত পায়ে উঠে গেল ট্যাক্সিতে। আমি আশেপাশে একটা ট্যাক্সি খুঁজছি, কিন্তু কোথায় কি কিচ্ছু নেই। যা পাখি ফুরুত, আমি তো আর ট্যাক্সির পিছনে দৌড়তে পারবো না। ইস, হাতের কাছে নবজীবনকে পেয়েও অনুসরণ করতে পারলাম না। প্রত্যুষ শুনেই ঝামেলা করবে। কী আর করব, বাড়ি ফিরে যাই। ছদ্মবেশটা খুলে ফেলতে ইচ্ছে করছে। বিকেলবেলা যখন মেজবাড়ি থেকে বেরিয়েছি কেউ ছিল না তখন। এখন দেখলে নির্ঘাত খেপাবে। এক কাজ করি, একটা সুলভে ঢুকে পোশাকটা পাল্টে ফেলি। কাঁধের গেরুয়া থলেতে তো এক সেট জামা প্যান্ট আছেই। সুলভের ছেলেটা একটু চমকে উঠল। হাতে 10টা টাকা গুঁজে দিলাম। জীবনে হয়তো অনেকে সাধু হয়ে যেতে দেখেছে, শুনেছে, কিন্তু কোনো সাধুকে বোধহয় মানুষ হতে দেখেনি। যাই হোক, মেসে ফিরে এসে প্রত্যুষকে পুরো গল্পটাই বললাম। ও বুদ্ধি দিল যে পরের দিন আগে থেকেই একটা ট্যাক্সি নিয়ে দূরে অপেক্ষা করতে। পরের দিন প্রত্যুষের কথা মতো একটা ট্যাক্সি নিয়ে পক্ষীতীর্থের একটু দূরেই দাঁড়িয়ে আছি। একটু আগেই চলে গিয়েছি, কোনো ট্যাক্সির দেখা নেই। আসলে কোনো কিছুই তো আর ছকে বাঁধা হয় না। প্রতিদিন যে একই ঘটনার রিপিট টেলিকাস্ট হবে এমন কোনো কথা নেই। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর দেখলাম দোয়েল বেরোলো পক্ষীতীর্থ থেকে। একাই বেরোলো, তারপর ফুটপাথ ধরে হাঁটতে লাগলো। আমার ট্যাক্সিটা গড়াতে শুরু করলো। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো দোয়েল। খানিকক্ষণ পরে একটা বাসে উঠে পড়তেই আমার ট্যাক্সিটা বাসটিকে অনুসরণ করতে লাগলো। খেয়াল রাখছি যে দোয়েল কোথায় নামে। আবার টেনশন হচ্ছে যে মাঝপথে কোথাও নেমে গেল না তো। হয়তো লক্ষ্য করিনি, কারণ বাস তো বাবুঘাটের কাছাকাছি প্রায় পৌঁছে গেল। তাও অনুসরণ ছাড়লাম না, চোখ সজাগ। বাস গিয়ে দাঁড়ালো বাবুঘাটে। অনেক লোক নামছে। আমার দৃষ্টি স্থির, পলক পড়ছে না। যাক, তাহলে ভুল করে ফেলিনি কিছু। অবশেষে দোয়েল নামলো। সন্ধেও মোটামুটি নেমেছে। গঙ্গার ওপারে সূর্য সবে ডুবেছে। আকাশটা এখনও ভিজে কাপড় দিয়ে মোছা স্লেটের মতো। দোয়েল আবার ফুটপাথ ধরে হাঁটতে শুরু করলো। আমি ট্যাক্সি ছেড়ে দিলাম। খানিকটা যাওয়ার পর দেখতে পেলাম একটা ছিপছিপে গরনের ছেলে একমুখ হাসি নিয়ে এগিয়ে আসছে। যতদূর মনে হচ্ছে গতকালকের ট্যাক্সির ভেতরে বসে থাকা সেই ছেলেটা। মানে আন্দাজ এটাই, ওই নবজীবন। দুজনে গিয়ে গঙ্গার ধারে একটা বেঞ্চে বসলো। আমি আরেকটু এগিয়ে গিয়ে গঙ্গার একধারে কোনাকুনি এক জায়গায় বসলাম, যাতে আর চোখে ওদের পুরোটা দেখা যায়। এবার কিছুক্ষণ পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী বন্ধ রাখব, কারণ তার সঙ্গে এই গোয়েন্দা কাহিনীর কোনো সম্পর্ক নেই। শুধু একটু বলে রাখি, আমি যা দেখেছি সেটা দেখা উচিত নয়, কিন্তু তদন্তের স্বার্থে আমি চোখ সরাইনি। এখন শুধু বসে আছে প্রেম পর্ব মেটার অপেক্ষায়। অবশেষে ঘণ্টাখানেক পরে মিটল। দোয়েল ওখান থেকেই একটা বাসে উঠে গেল। হাত নেড়ে বিদায় জানালো ছেলেটি। তারপর ছেলেটি চক্র রেল স্টেশনে এসে দাঁড়ালো। জানি না কোথায় যাবে। আমি ট্রেনের ঘোষণার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই শুনলাম দত্তপুকুর আসছে, কিন্তু টিকিট তো কাটা নেই আমার। টিকিট কাটতে গেলে যদি আবার ছেলেটিকে হারিয়ে ফেলি, বাধ্য হয়ে ছেলেটির সঙ্গে বিনা টিকিটেই একই কামরায় উঠে পড়লাম। ছেলেটির সঙ্গে নামলাম দমদমে। যথারীতি ছেলেটির পিছু নিয়ে 5 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। এবার উঠে পড়লাম আরেকটি ট্রেনে। দেখা যাক ছেলেটি কোথায় নামে। ব্যারাকপুর স্টেশনে নেমে অটোয় উঠলো আমিও। ছেলেটি এবার বারবার তাকাচ্ছে আমার দিকে। বোধহয় ট্রেনেও দেখেছে, আর গেরুয়া পোশাকটা বোধহয় চিনতে সুবিধে হচ্ছে ওর। কিন্তু এরকম না সাজলে আবার দোয়েল হয়তো চিনে ফেলতে পারে। গান্ধীঘাট মোড়ে ছেলেটি নামলো। আমিও নেমে পড়লাম ওর পেছনেই। ওর সন্দেহটা দূর করার জন্যই হঠাৎ জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখানে শিব মন্দিরটা কোন দিকে বলতে পারবেন? একটু সামনে গিয়েই ডান দিকে। ধন্যবাদ। আর চোখে দেখলাম ছেলেটি রাস্তা পার হয়ে একটা হলুদ দোতলা বাড়িতে ঢুকে গেল। আমার আজকের মতো কাজ আপাতত শেষ। এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে 8টা বাজে। প্রত্যুষকে একটা ফোন করা দরকার। জবরদস্ত খবরটা দিই। নিজেকে সত্যিই আজ বেশ গোয়েন্দার সহকারী মনে হচ্ছে।
নিজেকে যতটা কৃতিত্বের অধিকারী মনে হচ্ছিল, বুঝলাম ততটা মোটেই নয়। বাড়িতে ঢুকতেই প্রত্যুষের প্রথম প্রশ্নেই কেমন যেন নিয়ে গেলাম, নবজীবনের পদবিটা জেনে এসেছ? না, সেটা তো জানা হয়নি, তবে বাড়িটা দেখে এসেছি। দেখো, রবীন্দ্রনাথের নামে এইভাবে চিঠি আসতো, শুধু টেগোর, শান্তিনিকেতন লিখে দিলেই বিদেশ থেকে চিঠি চলে আসতো। তোমার নবজীবন তো আর রবীন্দ্রনাথ ঠাকুর নয়, পুরোটা ভালো করে ঘেঁটে আসবে তো। একটু চেখেই চলে এলে? যাকগে, দেখছি। কদিন পর অবশ্য পুলিশ মারফত খবর পেলাম যে ওই বাড়িতে জীবন মিত্র নামে একটি বছর 22-এর ছেলে থাকে বটে, তবে আশেপাশের কারণ নামই নবজীবন নয়। ব্যাপারটা আবার গুলিয়ে গেল। দুদিন ধরে অত কাঠখড় পুড়িয়ে সারাদিন সময় নষ্ট করে সব জলে গেল। ছেলেটা অন্য অন্য একজনের বাড়িতে ঢুকলো, মানে ওটা ওর বাড়ি নয়। শুধু জীবন পাওয়া গেল, নব কোথায় হারিয়ে গেল? নিজেকে খুব ছোট মনে হচ্ছে। গোয়েন্দার সহকারী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। আসলে কালী আর কালিমা এক মাথায় খেলে না। ঠিক আছে, দেখা যাক কি হয়। জয় কালী। এইসব ভাবনার ফাঁকেই ফোনটা বেজে উঠল ইন্সপেক্টর পালিত। হ্যালো, প্রত্যুষবাবুকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না, বাধ্য হয়ে তাই আপনাকে করলাম। আপনাদের মক্কেলকে মানে সুবলবাবুর কিছু খবর আমরা নিয়েছি, জোগাড় করেছি, সেটাই বলার ছিল। কী খবর আমাকে বলতে পারেন? খবর বলতে এই সুবললাল বসু একসময় চামড়ার এবং চর্মজাত দ্রব্যের রপ্তানির ব্যবসা করত। বেশ বড় ব্যবসা ছিল, অন্তত আয়কর রিটার্ন তো সে কথাই বলছে। ওর পার্টনার ছিল সঞ্জীবন মিত্র। প্রায় 15 বছরের ওপর সে নিখোঁজ, তবে ব্যবসা বন্ধ হয় 5 বছর আগে। বাহ, এ তো দারুণ খবর, অশেষ ধন্যবাদ। ও ভালো কথা। যে বাড়িটাতে এখন এই সুবলবাবু থাকেন সেটা ওর নিজের বাড়ি নয়, কর্পোরেশনের খাতায় কিন্তু এখনও বাড়ির মালিকের নাম সঞ্জীবন মিত্র। আরে বাস, এ তো দারুণ খবর। আপনি তো ফাটিয়ে দিয়েছেন মশাই, এ তো মেঘ না চাইতেই ঘোলা জল। ঠিক আছে, প্রত্যুষ এলে আমি সবটাই বলবো। নমস্কার, এখন তাহলে রাখি। আচ্ছা, নমস্কার। কিন্তু প্রত্যুষ সকালবেলা উঠেই কোথায় বেরোলো? আজকে কি স্কুলে যাবে না? ও না গেলেও আমাকে তো যেতেই হবে। ধীরে ধীরে তৈরি হই। একবার ফোন করে দেখি তো। মিস্টার পালিত তো বললেন ফোনে পাওয়া যাচ্ছে না। ঠিকই তাই, ফোনে তো সত্যিই পাওয়া যাচ্ছে না। এবার রেডি না হলে স্কুলে দেরি হয়ে যাবে। স্কুলে প্রত্যুষ আসেনি। স্কুল থেকে মেসে ফিরেও প্রত্যুষের কোনো দেখা নেই। এবার একটু চিন্তা হচ্ছে, কোথায় গেল মানুষটা? কোনো বিপদ হলো না তো? হঠাৎ ঘরের ভেজানো দরজাটা খুলে গেল। দেখি একটা রাস্তার ভবঘুরে পাগল হঠাৎ ঢুকে পড়েছে। সিঁড়ি দিয়ে উঠে তা বলে একেবারে শটান ঘরের ভিতর। তার মানে সিঁড়িতে কেউ ছিল না। ঠাকুর বলে আমি চিৎকার করতে যাব, পাগলটা আমার মুখ চেপে ধরল। আমি হাত দিয়ে ছাড়াতে যাব, পাগলটা প্রত্যুষের গলায় কথা বলে উঠল, আরে আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? মানে আছে অভিধানে। এই কথা বলেই প্রত্যুষ চুল, দাড়ি, গোঁফ সব খুলতে শুরু করলো। আমি অবাক, ভাবছি এত নিখুঁত মেকআপ কী করে হয়? নিশ্চয়ই কোনো পেশাদারকে দিয়ে করানো। পরে জানলাম ঠিক তাই। আমি তৎক্ষণাৎ জানলাম মিস্টার পালিত ফোন করেছিল। আচ্ছা, কী বললেন? আমি পালিতবাবুর পুরো কথাটাই প্রত্যুষের কানের সামনে তুলে ধরলাম। সব শুনে প্রত্যুষ বলল, হরি হে দীনবন্ধু, তুমি বাপেরও বন্ধু, মেয়েরও বন্ধু। তোমার কথা এত মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। শোনো, এই জীবন মিত্র হলো আসলে নবজীবন মিত্র। আশুতোষ কলেজে থেকে বাংলা অনার্স, এখন বিশ্ববিদ্যালয়ে MA পড়ছে। প্রশ্ন একটাই, জীবনের আর এক নাম তো জল। তাই জলের মতো একটা সমাধান মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জীবন জীবন যদি মিলে যায়, জীবন মানে যেমন জলের সঙ্গে জল মোহনায় এসে মেশে, তাহলে কি হবে? আর একটু খোলসা করে বলো ভায়া। ওই নিখোঁজ সঞ্জীবন মিত্র যদি এই নবজীবন বা জীবন মিত্রের সঙ্গে কোনো রক্তের সম্পর্কে জড়িত থাকে, তাহলে কি হবে? কি হবে? কাকের বাসায় কোকিল ডিম পারবে। দূর, শুধু হেয়ালি করছো। হেয়ালি নয় অপু, একটা দাবার বোর্ড ঠিক ওই পক্ষীতীর্থের চকমিলান মেঝের মতন চোখের সামনে ভেসে উঠছে, আবার পরক্ষণেই ঝাপসা হয়ে যাচ্ছে। বোর্ডের ওপর অনেকগুলো গুটি। অন্ধ রাজা হয়তো চেকমেটের অপেক্ষায়।
একটা মহিলা গজ কোনাকুনি খেলতে চাইছে। কোনো অবহেলিত বুড়ে হয়তো নিছক অজানা ভয়ের চাপে চুপ করে বসে আছে, কোনো চাল দিচ্ছে না। বাইরে থেকে কোনো ঘোড়া লুকিয়ে তার 2.5 পা চালে সব কিছু কিস্তিমাত করতে চাইছে। মন্ত্রী কোথায়? সে কি আগেই খোয়া গেছে? নৌকো ডুবে গেলেও তার চিহ্ন খুঁজে বের করতেই হবে অপু। এখন অনেক কাজ। দাবার বোর্ডটা একবার পাতো তো, এক হাত খেলি, মাথাটা একেবারে ধরে আছে। আমি প্রত্যুষের নির্দেশ মতো দাবার খুঁটি সাজাচ্ছি। প্রত্যুষ সিগারেট ধরিয়ে রিং ছাড়ছে। ও সাধারণত সাদা খুঁটি দিয়েই খেলতে পছন্দ করে। আজ হঠাৎ বলে উঠল, আমি আজ কালো নিয়ে খেলবো অপু। কালো মানেই তো অন্ধকার নয়, তার ভেতরেও আলো থাকে। 2 কাপ কফি দিয়ে গেল ঠাকুর। প্রত্যুষ পকেট থেকে ভাঁজ করা বাসের টিকিটের মতো একটা কাগজের ভাঁজ খুলে আমার কফির কাপের ওপর ছেড়ে দিল। কাগজটা হোমিওপ্যাথি পুড়িয়ার মতো। আমি অবাক হলাম, জিজ্ঞেস করলাম, এটা কি দিলে প্রত্যুষ? বিষ। ধ্যাৎ, মস্করা করছো কেন? বলো না কি দিলে আমার কফিতে। কিছু না। তোমার কি কোনো অসুবিধে হচ্ছে কফিটা খেতে? না, মানে তা ঠিক নয়, তবু জিনিসটা কি না জেনে খেতে একটু কীরকম ইতস্তত লাগছে। ভেরি গুড, তাহলে আমারটা খাও। এই বলেই প্রত্যুষ নিজের কফির কাপটা আমার দিকে ঠেলে দিয়ে আমার কফির কাপটা হাতে তুলে একটা চুমুক মেরে দিল। কফি থেকে ওঠা ধোঁয়া আর সিগারেটের ধোঁয়া মিলে গিয়ে একটা অবয়ব তৈরি হচ্ছে। অবয়বের ভেতরে কুণ্ডলিত হচ্ছে এক গভীর রহস্য, যা আমার মতো সাধারণের কাছে একেবারেই অধরা। 4 পরদিন সকালে ঘুম থেকে উঠেই প্রত্যুষ মিস্টার পালিতকে ফোনে ধরতে বলল। কারণটা বলল না। আমি যথারীতি ফোন করলাম। বেজে গেল, কোনো উত্তর নেই। খানিকক্ষণ পর অবশ্য ফোন ব্যাক করলেন ইন্সপেক্টর সাহেব। আমি ফোনটা প্রত্যুষের হাতেই দিলাম। হ্যালো, বলুন। বলছি, সুবলবাবুর কোম্পানিটার নাম কিছু জানতে পেরেছিলেন নাকি? হ্যাঁ, জেনেছিলাম, তবে মনে নেই। লিখে রেখেছি এক জায়গায়, দাঁড়ান দেখছি। যে কোনো জায়গায় লিখে রাখলে আর হবে না স্যার। এবার মনে হচ্ছে একটা ফাইল তৈরি করতে হবে, ভবিষ্যতে হয়তো কাজে লাগবে। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, পেয়েছি। ওদের কোম্পানির নাম ছিল এমবি ইন্টারন্যাশনাল। অশেষ ধন্যবাদ। ঠিক আছে, পরে প্রয়োজনে যোগাযোগ করব। কিছু রহস্য পেলেন নাকি মশাই? হাতে এখনও পাইনি, শুধু গন্ধটা নাকে পেয়েছি। বেড়ে বললেন মিস্টার সেন। যে কোনো দরকারে জানাতে ইতস্তত করবেন না। অশেষ ধন্যবাদ, নমস্কার। ফোনটা রেখেই প্রত্যুষ চুপচাপ হয়ে গেল। সচরাচর ওকে এরকম গম্ভীর দেখি না। ফস করে একটা সিগারেট ধরালো, তারপর 2 টান দিয়েই বলল, আজ স্কুলে যাব না অপু। কেন? আচ্ছা, তোমার এক বন্ধু ছিল না, কাস্টমসে চাকরি করে? খুব সম্ভবত বিভাস না কি যেন একটা নাম। তুমি একবার গল্প করেছিলে, বোধহয় গুয়াহাটি যাওয়ার সময় এয়ারপোর্টে পোস্টিং, মনে পড়ছে? দেখো, তোমাকে কোনো গল্প বলা মানে তো কম্পিউটারে লিখে সেভ করে রাখার মতো। হ্যাঁ, ঠিক বলেছ, বিভাস মজুমদার, এয়ারপোর্টে কাস্টমস অফিসার। কেন, তাকে আবার কি দরকার? তার নম্বর আছে তোমার কাছে? হ্যাঁ, আমার স্কুলের বন্ধু তো, স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপেই আছে। একবার প্লিজ ফোন করো না তাকে, যদি আজকে কোনো সময় দেখা করা যায়। আরে, তোমাকে তো খুব ভালোই চেনে, তোমার গল্প স্কুলের গ্রুপে করি তো। ঠিক আছে, করছি। থ্যাংক ইউ। তার মানে তোমার কলম যা জানে তৎক্ষণাৎই বমি করে দেয়, পেটে কিছু রাখার ব্যাপার নেই। ভালো, গ্যাস অম্বলের কোনো চান্স নেই। আমি বিভাসকে ফোন করে আমাদের সেদিনের এয়ারপোর্টের মিশনে পাকা করলাম। তারপরে প্রত্যুষ বলে উঠল, কোম্পানির নামটা খেয়াল করলে অপু? এমবি ইন্টারন্যাশনাল, মানে এই হলো মিত্র আর বি হলো বসু। কিছু ঢুকলো মাথায়? আমি হাঁ করে তাকিয়ে ঘাড় নাড়লাম। প্রত্যুষ আরেকটু ভেঙে বোঝালো, সঞ্জীবন মিত্র মনে পড়ছে, আর সুবললাল বসু তো আছেই। এখন প্রশ্ন হলো, কে এই নবজীবন অথবা জীবন মিত্র? দুজনেই কি একই ব্যক্তি না আলাদা? জট পাকিয়ে যাচ্ছে তো। চুলে তেল না দিলে তো জট পাকাবেই, এক চুলও ছাড়া যাবে না। আমি হাসলাম। মনে মনে বুঝলাম আজ ফর্মে আছে প্রত্যুষ। সেদিন স্কুলে না গিয়ে ট্যাক্সির মুখ ঘুরল এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে গিয়ে তো আমি অবাক, বিভাস আর সেই বিভাস নেই।
প্রায় বছর 10 পরে দেখলাম। এখন প্রমোশন পেয়ে কাস্টমসের বেশ উচ্চপদস্থ অফিসার। নিয়ে গিয়ে নিজের চেম্বারে বসালো। প্রথমে একটু আলাপ পরিচয় পর্ব, তারপর কিছু সাধারণ গল্প। দেখলাম প্রত্যুষের অনেক খবরই রাখে বিভাস। সুযোগ বুঝে আসল প্রসঙ্গে ঢুকলাম। তারপর কিছু সাধারণ গল্প যতটা সম্ভব। আচ্ছা, দেখলাম প্রত্যুষের অনেক খবরই রাখে বিভাস। সুযোগ বুঝে আসল প্রসঙ্গে ঢুকলাম। যতটা সম্ভব ছোট্ট করে গল্পটা বললাম। বিভাস বলল যে শুধু কোম্পানির নাম দিয়ে অনুসন্ধান করা খুব কঠিন। আসলে সব এক্সপোর্ট কোম্পানিরই একটা আরবিআই কোড ছিল আগে। এখন যেটা বিন বা টিন নম্বর হয়েছে, সেই নম্বরটা পেলেই সহজে সব কিছু বের করে ফেলা যায়। তবুও বিভাস একজন ক্লার্ককে ডেকে পাঠিয়ে আমাদের দেওয়া তথ্যগুলো বলে দিলেন পুরো এক্সপোর্টের ডিটেলসটা দিতে। তারপর বিভাস হঠাৎ জানতে চাইল, আচ্ছা, এই কোম্পানির যে পার্টনার এখন তোমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তার কি যেন নাম? সুবললাল বসু। আর একজন তো নিখোঁজ। হ্যাঁ, তার নাম সঞ্জীবন মিত্র। চুপ করে গিয়ে কম্পিউটারের মনোনিবেশ করলো বিভাস। খানিকক্ষণ পর মনিটর থেকে চোখ সরিয়ে বিভাস যেটা বলল তাতে আমরা বাকরুদ্ধ। তোমার মক্কেল এই সুবললাল বসু তো প্রতি মাসেই জার্মানিতে সব বিদেশি দামি পাখি উপহার পাঠায়, বিনা পয়সায়। সেসব তো কোটি কোটি টাকার উপহার। অন্তত ইনভয়েসে যেটুকু উল্লেখ আছে, এক একটা পাখির দাম তো কম করে 2 থেকে 5 লাখ, কোনোটা আবার আরও বেশি। বাবা, এত দাতাকর্ণ! কিন্তু প্রত্যুষবাবুর মাথায় তো ঢুকছে না এক বর্ণ। প্রত্যুষ গম্ভীরভাবে অনুরোধ করলো, টোটাল এই পাখির লেনদেনের একটা প্রিন্ট আউট দেওয়া যাবে? দেখছি, চেষ্টা করছি। আচ্ছা, কতদিন ধরে চলছে এই লেনদেন? প্রায় বছর 5। আচ্ছা, ধন্যবাদ। কথার ফাঁকেই কফি চলে এলো। কফি খেতে খেতে আবার কিছু খোশ মেজাজের হালকা গল্প। খেয়াল করিনি কখন আমাদের পেছনে এসে সেই ক্লার্ক ভদ্রলোক দাঁড়িয়েছেন, হাতে একটা মোটা ফাইলটা বিভাসের হাতে দিয়ে উনি প্রণাম করে জানিয়ে চলে গেলেন। বিভাস ফাইলটা খুলে কিছুক্ষণ চোখ বুলিয়ে বলল, বেশ বড় মাপের কাজ করতে তো আপনাদের এই এমবি ইন্টারন্যাশনাল। এ তো মশাই কোটি কোটি টাকার টার্নওভার। এবার প্রত্যুষ ঠান্ডা গলায় বলল, আপনার প্রতিটা ইনভয়েসে তো ব্যাংক ডিটেলস আছে, একটু পেতে পারি? অবশ্যই। আসলে যে কোনো রপ্তানি সংস্থাকে 2টো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। একটি হলো আবশ্যিক, যেটা এয়ারপোর্টের ভেতরে অবস্থিত নির্দিষ্ট স্টেট ব্যাংকে, আর যেখানে এই রপ্তানি সংস্থাগুলো কিছু সরকারি সুবিধে পায়, সেই সব টাকাই ওখানে ঢোকে। আর একটি হলো সংস্থার ব্যবসায়িক অ্যাকাউন্ট। সেটা সংস্থার ইচ্ছে মতো যে কোনো ব্যাংকে খুলতে পারে, তবে সেই ব্যাংকে অবশ্যই বৈদেশিক ব্যবসার লেনদেনের সুবিধে থাকতে হবে, মানে ওই ফরেন এক্সচেঞ্জ। আচ্ছা, আমার ওই দ্বিতীয়টার সন্ধান লাগবে। আচ্ছা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি টুকে নিলাম, কানাড়া ব্যাংক, ধর্মতলা ব্রাঞ্চ। প্রত্যুষ ঘড়ি দেখছে, তার মানে বুঝলাম ও উঠতে চাইছে। হয়তো ওর যা জানা হয়ে গিয়েছে, মনে হয় এবার অন্য কোনো পরিকল্পনা আছে। এতদিন সঙ্গে নিয়ে এটুকু অন্তত বুঝি। ঠিক তাই। প্রত্যুষ নমস্কার জানিয়ে উঠে পড়ল। আমরা বাইরে বেরিয়েই ধর্মতলার উদ্দেশ্যে ট্যাক্সি ধরলাম। বুঝে গেলাম আমরা কানাড়া ব্যাংকেই যাচ্ছি। ট্যাক্সিতে বসেই প্রত্যুষ বলল, মিস্টার পালিতকে একবার বলে দাও তো ধর্মতলা কানাড়া ব্যাংকের ম্যানেজারকে একটা ফোন করে দিতে, যাতে ম্যানেজার আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে। প্রত্যুষের কথা মতো ইন্সপেক্টর পালিতকে ফোন করে সব ব্যবস্থা পাকা করে ফেললাম। ব্যাংকে ঢুকে গ্রাহকদের জন্য নির্ধারিত চেয়ারে গিয়ে বসে অপেক্ষা করছি। প্রত্যুষ আগ বাড়িয়ে কাউকে কিছু বলতে বারণ করলো। বলা তো যায় না, এত বড় লেনদেনের কোম্পানি ছিল, ব্যাংকের কোনো কর্মচারীর সঙ্গে সুবলবাবুর সুসম্পর্ক থাকতেই পারে। ব্যাপারটা এই মুহূর্তে গোপন রাখা ভীষণ জরুরি। আর একটা কথা কোনো মতেই ভুললে চলবে না, যে আর একজন পার্টনার মানে সঞ্জীবন মিত্র কিন্তু বহুকাল নিখোঁজ বা গা ঢাকা দিয়ে রয়েছেন। বেশ অনেকক্ষণ বসে আছি, এবার একটু অধৈর্য লাগছে। হঠাৎ কাছের দরজা ঠেলে ম্যানেজার সাহেব বেরিয়ে এলেন। মনে হলো আমাদের দিকেই। ঠিক তাই, এসেই বললেন, সরি, কিছু মনে করবেন না, একটু বসিয়ে রাখলাম।
একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ইন্সপেক্টর পালিত ফোনে আমাকে বলে দিয়েছেন আসুন। আমরা ম্যানেজারবাবুকে চেম্বারে গিয়ে বসালাম। ম্যানেজারবাবু হ্যান্ডশেকের ভঙ্গিতে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনি নিশ্চয়ই অপূর্ববাবু, উনি প্রত্যুষ সেন। কী করে বুঝলেন? গোয়েন্দা দেখলে বোঝা যায়। প্রত্যুষ মুচকি হেসে বলল, সেটা কিন্তু ভালো লক্ষণ নয়, তাহলে তো লোকে আগে থেকেই সতর্ক হয়ে যাবে। না, আসলে সারাদিন অনেক মানুষ ঘাঁটি তো, সেই কারণেই বোধহয় বুঝতে পারলাম। বলুন, কি সেবা করতে পারি আপনাদের? না, সেবা সেরকম কিছু নয়। ওই আপনার এখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে এমবি ইন্টারন্যাশনাল নামে, সেটার বিষয়ে কিছু তথ্য জানতে চাই। উনি কম্পিউটারের কিবোর্ডে 2-4 বার টরে টাক্কা করলেন, তারপর বলে উঠলেন, সে অ্যাকাউন্ট তো 5 বছর হলো বন্ধ হয়ে গেছে। তাও বলুন, কি জানতে চান? সেরকম কিছু নয়, ওই ব্যবসা কীরকম চলতো, অ্যাকাউন্ট অপারেট কে করতো, ব্যবসা কি ক্ষতির সম্মুখীন হওয়ার জন্য বন্ধ হলো, এইসব আর কি। কিছুক্ষণ সময় নেওয়ার পর উনি বললেন, ব্যবসা কিন্তু ওদের ভালোই হচ্ছিল, মানে টার্নওভার যা বলছে। সুবললাল বসু বলে এক পার্টনার সব কিছু অপারেট করতেন। আমি যদিও এই ব্রাঞ্চে ছিলাম না, তবে ব্যবসার হাল তো বন্ধের সময় মেশিনে খারাপ দেখছি না। দাঁড়ান, মল্লিকবাবুকে একবার ডাকি, উনি অনেক দিন এই ব্রাঞ্চে আছেন, পার্সোনাল ম্যানেজার, আরও ভালো বলতে পারবেন। মল্লিকবাবু এসে যেটা জানালেন সেটা বেশ রহস্যজনক। ব্যবসা ওদের খুব ভালোই হচ্ছিল, তবুও সুবলবাবু এসে ব্যবসা বন্ধের আবেদনপত্র জমা দেন। আর একজন পার্টনার যে নিখোঁজ সে বিষয়ে পুলিশের জেনারেল ডায়েরির নম্বরও জানান। যাবতীয় আইন মোতাবেক উকিলের চিঠি দিয়ে ডিক্লারেশন দেন। যথারীতি পরবর্তীকালে অ্যাকাউন্টই বন্ধ হয়ে যায়। আমরা ব্যাংক থেকে বেরিয়ে খেতে ঢুকলাম। খিদেও পেয়েছে খুব। আমি নিয়াতে বসার সঙ্গে সঙ্গে প্লেট আর চামচ দিয়ে গেল। প্রত্যুষ কাঁটাটা হাতে নিয়ে বলল, চামচ দিয়ে তো সবই খাওয়া যায়, তাহলে কাঁটা দেয় কেন? সব কিছু তুলে খাওয়া যায় না, কিছু জিনিস তো গেঁথে খেতে হয়। থ্যাংক ইউ, আজ বিকেলে আমরা গাঁথতেই যাব, তুমি চামচ হয়ে থাকবে শুধু। আমার মাথায় কিছুই ঢুকলো না। আমি খাওয়ায় মনোনিবেশ করলাম। খাওয়া শেষ হতেই প্রত্যুষ সুবলবাবুকে ফোন করতে বলল, আমরা সন্ধেবেলা কিছুক্ষণের জন্য যাব। যথারীতি সুবলবাবুর বাড়ি গিয়ে বাইরের ঘরে বসতেই কিছুক্ষণের মধ্যেই চা নিয়ে এলো ধীরেন। প্রত্যুষ হঠাৎ ভাঁজ করা কাগজ হোমিওপ্যাথিক পুড়িয়ার মতো দেখতে পকেট থেকে বের করলো। সামনে সুবলবাবু কালো চশমা পরে বসে, ঠিক সুবলবাবুর সামনে যে চায়ের কাপটা, তার উপরে কাগজটা খুলে ছেড়ে দিল। আরে, এটা তো আমি নিয়ে সেই খাওয়ার বিলটা। তারপরেই ফট করে নিজের চায়ের কাপটা নিয়ে নিঃশব্দে সন্তর্পণে আমাকে বাথরুম যাওয়ার ইশারা করে বাড়ির ভেতর চলে গেল। সুবলবাবুর ঘাড়টা হালকা ঘুরে আবার সামনে তাকালো। তারপর নাকটা ঘ্রাণ নেওয়ার ভঙ্গি করে উনি বললেন, প্রত্যুষবাবু কি ভেতরে গেলেন? হ্যাঁ, বোধহয় টয়লেটে। কিন্তু প্রত্যুষ তো আর আসে না। এদিকে সুবলবাবু তো চায়ের কাপ আর হাতে তোলেন না। আমি 2-1 বার বললাম বটে চা খেয়ে নেওয়ার জন্য। উনি জ্বালানেন, হঠাৎ মনে হচ্ছে যেন অম্বল হয়েছে ওর, তাই চায়ের কাপ আর হাতে তুললেন না। কিন্তু চোখে মুখে দারুণ অস্বস্তি, কেমন একটা উথাল পাথাল ভাব যেন শরীরী ভাষায়, অথচ বলতে পারছেন না। তার মানে উনি দেখতে পান। কি আশ্চর্য! তাহলে খামোখা অন্ধ সাজলেন কেন? আমার নিজের মধ্যেও কেমন একটা অস্বস্তি হচ্ছে, অশান্তি হচ্ছে। একজন স্বাভাবিক মানুষ বিনা কারণে আমার সামনে অন্ধ সেজে কালো চশমা পরে বসে আছে। তবুও কিছু অপ্রাসঙ্গিক গল্প করতে থাকলো সুবলবাবুর সঙ্গে। প্রত্যুষ ঘরে ফিরল প্রায় আধ ঘন্টা পর। আমি তাকালাম, দেখলাম খোশ মেজাজ। সুবলবাবু সৌজন্যের সুরে বললেন, ভিতরে গিয়েছিলেন? হ্যাঁ, সরি, ওই একটু ওয়াশরুমে। কোনো প্রশ্ন আছে? কী জন্য এসেছিলেন? ওই আপনার ব্যবসার ব্যাপারে, মানে ব্যবসায়ী কেউ শত্রু তো থাকতে পারে, আপনার পার্টনারের বিষয়েও জানতে চাই। শত্রু তো চারিদিকে। আমার ব্যবসার যে পার্টনার ছিল, মানে আমার ঘনিষ্ঠ বন্ধু সঞ্জীবন মিত্র, কোথায় যে কাউকে কিছু না বলে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গিয়েছিল। ফাঁসিয়ে কেন বলছেন? আরে, ব্যবসায় তখন আমরা ক্ষতির সম্মুখীন, বাজারে প্রচুর দেনা। ওর সামনে থেকে লড়াইটা করলো না, আমাকে একা বিপদের মধ্যে ফেলে দিয়ে কোথায় যে গা ঢাকা দিল কে জানে। এসকেপিস্ট।
আচ্ছা, তারপর আপনি একা সব সামলালেন? হ্যাঁ, এখন শুধু আমার জানা দরকার, মানে যে জন্য আপনাকে নিযুক্ত করা, যে এই বাড়ি বা সম্পত্তির প্রতি কার লোভ, এইটুকু শুধু আপনি বের করে দিন। আর আমি কিচ্ছু চাই না। দেখছি, চিন্তা করবেন না, আমি 2-1 দিনের মধ্যেই সব বের করে দিচ্ছি। আমায় বাঁচালেন প্রত্যুষবাবু। ছি ছি, বাঁচা মরা তো উপরওয়ালার হাতে, আমরা শুধু নিমিত্ত মাত্র। আসলে সমস্যাটা কোথায় জানেন? আপনি শুধু কেঁচোটা ধরতে চাইছেন, আর এদিকে কেঁচো খুঁড়তে গিয়ে তো কেউটে বেরিয়ে পড়ছে। সুবলবাবু কাঁচু মাচু মুখ দায় সারা ধন্যবাদ জানালেন। আমরাও প্রণাম জানিয়ে পক্ষীতীর্থ থেকে বেরিয়ে পড়লাম। আজ সকাল থেকে সারাদিন খুব থকল গিয়েছে, তবুও ট্যাক্সিতে উঠে প্রত্যুষ গুনগুন করে গান গাইল। কি এনার্জি রে বাবা! আসলে ও তো শরীর দিয়ে চলে না, মনের খোরাকে দৌড়ায়। তবে এতদিন ওর সঙ্গে থেকে এইটুকু বেশ বুঝতে পারছি, মনে হয় জালও প্রায় গুটিয়ে এনেছে, এখন শুধু তোলার অপেক্ষা। হঠাৎ যেন প্রত্যুষের কথায় বাজ পড়ল আমাদের ট্যাক্সির ভিতরে। কথাটা হলো, পালিত সাহেবকে ফোন করে বলে দাও ব্যারাকপুর থানাকে জানাতে। কালই হয়তো জীবন মিত্রকে থানায় তুলে আনতে হবে, আমি জেরা করব। মানে ও কি অপরাধী? তা হবে কেন? এই ধারণাটা তোমাদের মতো সাধারণ জনগণের মাথা থেকে কবে বেরোবে বলো তো? ঠিক এই কারণেই মানুষ পুলিশকে সহায়তা করে না, একটা অজানা ভীতি। পুলিশ ডাকলেই অপরাধী হতে হবে কেন? অপরাধ তো আদালত বিচার করবে। পুলিশ ভালো মন্দ সব রকম মানুষকেই ডাকতে পারে তদন্তের স্বার্থে। যে কোনো অপরাধ করেনি তা তো বিনা কারণে ভয় পাওয়ার দরকার নেই। তদন্তে এটুকু সহযোগিতা করলেই হলো, তাহলে দুপক্ষেরই সুবিধে হয়। তার মানে জীবন কোনো অপরাধ করেনি, নিছকই জেরা। কিন্তু ও তো পুলিশ ডাকলেই ভয় পাবে, সেটা পেলে কিছু করার নেই। ক্ষুদ্র দু একটা অপরাধ করে ফেলেছে ও, তবে সেটা আইনের চোখে ওপরওয়ালার খাতায় নয়। তার মানে তুমি অনেক কিছুই জেনে ফেলেছ। না, যতটা জানলে উপন্যাসটা পুরো লিখে ফেলতে পারবে ততটা এখনও জানতে পারিনি। বুঝলাম, এটা কিন্তু আমাকে ঠেস দিয়ে বলল। মানে সবটা এখন বলবে না, হয়তো তদন্তের স্বার্থে। তাই সেই রাতে আর বেশি ঘাঁটালাম না। শুধু প্রত্যুষের কথা মতো পালিতবাবুকে জীবন মিত্রের ব্যাপারে ফোন করে দিলাম। 5 পরের দিন সকালে ঘুম ভাঙতেই মনটা চনমন করে উঠল। আজ তো ব্যারাকপুর থানায় প্রত্যুষের এই জীবন মিত্রকে জেরা করার কথা। সকালে ওর বাড়ি থেকেই পুলিশ ওকে থানায় নিয়ে আসবে। আমি আর প্রত্যুষ খুব সকালে চা খেয়েই বেরিয়ে গেলাম। প্রত্যুষ একদম চুপ, আমি কোনো প্রশ্ন করছি না। আমরা শিয়ালদা থেকে ট্রেনে যাচ্ছি। খুব সকাল বলে ট্রেন একদম ফাঁকা। অফিস যাত্রী সব কলকাতামুখী, আমরা তো উল্টো পথে। হঠাৎ প্রত্যুষ বলে উঠল, আজ 11টার মধ্যে ফিরে স্কুলে যাব। আগামীকাল বোধহয় যাওয়া হবে না। কেন? কাল কি আছে? বাইপাস সার্জারি, রেডি থেকো। আমি চুপ করে গেলাম। এখন কথা বাড়িয়ে লাভ নেই। ব্যারাকপুরের থানায় যেতেই বেশ খাতির পেলাম। বড়বাবু অজয় গুপ্তা, অবাঙালি, তবে ঝরঝরে বাংলা বলেন। বাঙালি নয় বোঝাই যায় না। বুঝলাম, পাতিলবাবু যা বলার বলে দিয়েছেন। থানার পিছনের ঘরে প্রত্যুষ জেরা করবে। আমরা সামনে দিয়ে জীবনকে নিয়ে চলে গেল। এত সোজাসুজি স্পষ্ট করে খেয়াল আগে কোনো দিন করিনি। আসলে আগে যতবার দেখেছি মানে অনুসরণ করেছি, সে তো জড়তা নিয়ে। আজ সামনাসামনি পরিষ্কার দেখে তো আমি অবাক। সুবলবাবুর সঙ্গে মুখের বেশ মিল আছে। মাথাটা আবার গুলিয়ে গেল। এখন দেখা যাক প্রত্যুষ বাইরে বেরিয়ে এসে কি বলে। কিন্তু কাল স্কুলে যাওয়া হবে না কেন, সেটা কিছুতেই মাথায় ঢুকছে না। দুটো চিন্তা শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রথমটা হলো, সেদিন আমাকে আর সুবলবাবুকে বসিয়ে রেখে বাড়ির ভিতরে প্রত্যুষ অতক্ষণ কী করলো? সত্যিই টয়লেট গেল নাকি কোনো গুবলেট? আর দ্বিতীয়টা হলো, দোয়েলের প্রেমিককে হঠাৎ থানায় তুলে আনলো কেন? এগুলো কি সব বিচ্ছিন্ন ঘটনা, নাকি একই সূত্রে গাঁথা মালার সব মণিমুক্ত? কাল বললো বাইপাস সার্জারি হবে। বাইপাস মানে তো নির্দিষ্ট পথ ছেড়ে অন্য কোনো মসৃণ পথ, তাই কি? দেখা যাক কাল কি হয়। প্রায় ঘণ্টাখানেক পর ভেতর থেকে বেরিয়ে এলো প্রত্যুষ, পাশে দোয়েলের প্রেমিক। প্রত্যুষের ডান হাতটা ছেলেটির কাঁধের উপর, যেন ছোট ভাই বা প্রিয় ছাত্র। আমাকে দেখেই বলে উঠল, ছেলেটিকে চেনো? খুব ভালো ছেলে, ওর নাম নবজীবন। নামটা সেকেলে বলে ছেঁটে কেটে অফিসিয়ালি শুধু জীবন করেছে।
উনি সঞ্জীবন মিত্রের ছেলে। তোমার সঙ্গে বেশ জমে যাবে। বাংলার হাত বেশ ভালো, পাকা। টুকটাক কবিতা টবিতাও লেখে। নম্বরটা নিয়ে নাও। ছেলেটি মাথা নিচু করে বলল, ওকে তো চিনি, উনি তো আমাকে এতদিন ফলো করছিলেন। গুপ্তাজির সঙ্গে এবার প্রত্যুষের কিছু প্রয়োজনীয় কথা নিচু স্বরে সেরে নিল। তারপর আমাকে একটা ট্যাক্সি ডাকতে পড়ল। বুঝলাম ফেরার তাড়া আছে, স্কুলে যেতে হবে তো। কিন্তু গাড়িতে উঠে একটা অদ্ভুত কথা বলল প্রত্যুষ, ফরেন্সিকে একবার যোগাযোগ করো তো, দরকার আছে। এই কথা শোনার পর পাঠকরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমার মতো সাধারণ মানুষের মানসিক অবস্থা কি হতে পারে। একটা হুমকির সামান্য চিঠি আর একটা ছিচকে চুরির তদন্ত করতে এসে ফরেন্সিক কিসে লাগবে ভাই? আমি তবুও কোনো প্রশ্ন করলাম না। সহকারীদের করতে নেই, সাহিত্যিক সত্তা এখন চাপা থাক। আমরা স্কুলের সামনে এসে নামলাম। কিছুক্ষণ পর আমি ক্লাস 8-এর ক্লাস নিতে যাওয়ার সময় খেয়াল করলাম প্রত্যুষ মোবাইলে কথা বলছে। এক ঝলক যেটুকু কথা কানে এলো, মনে হলো পালিতবাবু। এখন আবার থানায় কথা বলছে কেন? ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে ঠিক আঁচ করতে পারছি না, তবে সমাধানের দিকে সেটা বেশ টের পাচ্ছি। আজ রাতে মনে হয় উত্তেজনায় ঘুম আসবে না। পরদিন সকালে রেডি হয়ে বেরোনোর সময় দেখলাম প্রত্যুষ নিজের রিভলভারটা কোমরের পিছনে গুঁজে নিল, তার উপর জামা ঝোলানো। আমি শুধু একটা অবাক প্রশ্ন করলাম, রিভলভার কেন হঠাৎ? ভয় নেই, আক্রমণ নয়, আত্মরক্ষা। ট্যাক্সিতে বসে প্রত্যুষ গুনগুন করছে, যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে, সে কি আজ দিল ধরা গন্ধে ভরা বসন্তের এই সঙ্গীতে। আমি বুঝে গেলাম গল্পের উপসংহার লেখা চলছে। আমরা যখন ট্যাক্সি থেকে এসে নামলাম পক্ষীতীর্থে, তখন ঘড়ির কাঁটায় দেখলাম ঠিক 10টা 10। দেখতে একদম ভিড় মতো লাগছে। তাহলে কি বিজয় আসন্ন? নেমেই অবাক, দেখি গেটের বাইরে জীবন মিত্র দাঁড়িয়ে আছে। ঠিক উল্টো দিকের কদম গাছটার নিচে গোল হয়ে 4-5 জন। তারা যে সাদা পোশাকের পুলিশ, সেটা অন্তত লালবাজার যাওয়ার দৌলতে বুঝতে অসুবিধে হলো না। প্রত্যুষকে কনুইয়ের হালকা গুঁতো দিয়ে বললাম, জীবন। মৃত্যু। আমরা বাড়িতে ভেতরে গিয়ে সোফায় বসলাম। দেখি সামনে সুবলবাবু আগে থেকেই তৈরি হয়ে ওর নির্দিষ্ট সোফায় বসে আছেন। বুঝলাম তার মানে প্রত্যুষ আসার আগেই জানিয়ে দিয়েছে। আমাদের দেখেই সুবলবাবু বলে উঠলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তা কোথায় সেই বিচ্ছু? থানা পুলিশ ঘুণাক্ষরেও কেউ টের পায়নি তো। শাস্তি তো আমি ওকে মোক্ষম দেব। আইন সেই শাস্তি দিতে পারবে না। না না, আপনার কথা মতোই কাজ হয়েছে। কেউ কিচ্ছু জানে না, আমি ওকে ভিতরে ডাকছি। এই কথা বলেই জীবনকে ভিতরে ডাকলো প্রত্যুষ। জীবনকে রেখে অজ্ঞান হয়ে যাবার অবস্থা দোয়েলের। বুঝলাম তার মানে জীবন কিচ্ছুটি জানায়নি দোয়েলকে, হয়তো প্রত্যুষের নির্দেশে। জীবনকে দেখেই সুবলবাবু ঘাড় উঁচু করে তাকালেন, অন্ধ মানুষের মতো নয়, ঠিক যেভাবে মানুষ চোখে দেখতে পেলে তাকায়। প্রত্যুষ নিজের রিভলভারটা বের করে জীবনের হাতে দিল। আমার সামনে যেন সিনেমা দেখছি। জীবন রিভলভারটা তাক করল সুবলবাবুর দিকে। উনি মুহূর্তে ভুলে গেলেন যে উনি অন্ধের অভিনয় করছেন। আত্মরক্ষার জন্যই দুটো হাত সামনের দিকে বুকের ওপর রেখে চিৎকার করে উঠলেন, বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি। তুই আমার কথা মন দিয়ে শোন বাবা, তুই নিজেই সবটা বুঝতে পারবি। কথা বলতে বলতেই যেন হাতটা নামিয়ে সোফার গদির তলায় ঢোকাচ্ছিলেন। এইবার প্রত্যুষ জীবনের হাত থেকে দ্রুত রিভলভারটা কেড়ে নিয়ে একদম সুবলবাবুর মাথায় বাঁ হাত দিয়ে এক টানে চোখের কালো চশমাটা ছুঁড়ে ফেলে দিল। তারপরেই আমাকে চিৎকার, অপূর্ব, সোফার তলা থেকে তাড়াতাড়ি যন্ত্রটা বের করে নাও। আমি লাফিয়ে সোফার তলায় হাত দিয়েই দেখি একটা ছোট্ট চাইনিজ রিভলভার। সুবলবাবুর গলা এবার শান্ত, আপনাকে আমি শুধু ওই হুমকি চিঠির তদন্তটা করতে দিয়েছিলাম। আপনার কাজ শেষ, তার বেশি তো আপনার এগোনোর দরকার নেই। ঠিকই, শুরুটা আপনি করে দিয়েছিলেন, কিন্তু শেষটা যে আমি করব সুবলবাবু। আমি কোথায় থামবো সেটা তো আর আপনি ঠিক করে দেবেন না। আসল সত্য আমাকে যত দূর নিয়ে যাবে আমি তো তত দূর যেতে বাধ্য সুবলবাবু। আমার অপরাধ, শুধু অন্ধ সেজেছি বলে তো আর কারো শাস্তি হয় না।
আর যদি নৃশংস খুনের মতো কোনো জঘন্য অপরাধ হয়। এবার যেন ছপ করে অন্ধকার নেমে এলো সুবলবাবুর আচমকা ঘাবড়ে যাওয়া মুখে। উনি বিস্মিত চোখে প্রশ্ন করলেন, মানে আপনি কি বলতে চাইছেন? হঠাৎ ঘরের মধ্যে ভারী বুটের মচমচ শব্দে পিছন ফিরে তাকিয়ে দেখি মিস্টার পালিট দলবল নিয়ে হাজির। প্রত্যুষ ইশারা করতেই গ্রেপ্তার করলেন সুবলবাবুকে। উনি শুধু চিৎকার করতে থাকলেন, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমি কোনো অপরাধ করিনি। কাজটা কিন্তু ভালো করলেন না প্রত্যুষবাবু, ছাড়া আমি পাবই, কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। এর ফল আপনাকে সুদে আসলে পেতেই হবে প্রত্যুষবাবু। প্রত্যুষ একটা বৈঠকে হাসি দিল। আমি সবে পুরো ব্যাপারটা খোলসা করে জানতে যাব, দেখি বন দপ্তরের লোক আর গাঁইতি কোদাল নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছে, সঙ্গে মনে হলো ফরেন্সিকের কিছু অফিসার। বন দপ্তরের লোকরা সব পাখিকে খাঁচায় ভরতে লাগলো। ওদের আলোচনায় বুঝলাম এগুলো বিভিন্ন চিড়িয়াখানায় যাবে, কিন্তু বিদেশি পাখি পোষা তো কোনো অপরাধ নয়। হঠাৎই কি কয়েকজন সাদা কাকের খাঁচার সিমেন্ট বাঁধানো মেঝেটা খুঁড়তে লাগলো। পাশে ফস করে একটা আওয়াজ হলো। ঘুরে দেখি সিগারেট ধরালো প্রত্যুষ। বুঝলাম এখন কিছুটা সময় লাগবে ওদের। এই ফাঁকে নিজের কাজটা সেরে ফেলি। আমার মোলায়েম প্রশ্ন, এবার বলো তো ভায়া, কেসটা কি? প্রত্যুষ শুরু করলো, ধীরেন সেদিন সবই বমি করে দিয়েছে। সুবলবাবুর ছোটোবেলা বালিগঞ্জ কেটেছে, অথচ ধীরেন বলল সে এই বাড়িতেই সুবলবাবুকে দেখেছে সেই 10 বছর বয়স থেকে। এই জায়গাটা চেপে ধরতেই বরং বলা ভালো একটু পুলিশি ভয় দেখাতেই বুড়ো একদম কাত, ঝরঝর করে সব উগড়ে দিল। 15 বছর ধরে বেচারি ভয় একদম হাঁসফাঁস। সমস্যা তৈরি হয়েছিল সঞ্জীবনবাবুর বিয়ের পর থেকেই। সঞ্জীবন ছিল কুৎসিত। সুবলবাবুকে দেখলেই বোঝা যায় যে 40-এর কোটায় কতটা সুপুরুষ ছিলেন। সঞ্জীবনের স্ত্রী নীলিমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক তৈরি হয় সুবলবাবুর। সেটা প্লেটোনিক না, অন্য কিছু। সে গবেষণা তোমার বিষয়। তখনও সুবলবাবু বালিগঞ্জেই থাকেন, ব্যবসা তুঙ্গে। এই বাড়িটা ছিল সঞ্জীবনদের। ওরা বরাবরই কলকাতার বনেদি বড়লোক। সঞ্জীবনের যখন ছেলে হলো তখন এই সুবলবাবুই নিজের নামের সঙ্গে মিলিয়ে একটা প্যালিন্ড্রোম নাম রাখলেন নবজীবন, যে এখন জীবন মিত্র। সঞ্জীবন ব্যবসা থেকে পয়সা তুলে আধুনিক মডেলের একডালিয়ার একটা ফ্ল্যাট কিনল। এই সেকেলে বাড়ি তার অপছন্দ। এই বাড়িতে সুবলকে থাকতে দিল। সুবললাল বসু তার সব কাকপক্ষী নিয়ে বালিগঞ্জের টালির বাড়ি থেকে উঠে এলো এই বাড়িতে। কিন্তু নীলিমা দেবীর সঙ্গে প্রেমের ঘনত্ব আরও গাঢ় হতে লাগলো। এদিকে সঞ্জীবনের হিসেব মতো এই বাড়ি সুবলবাবুকে লিখে দেওয়া উচিত, অথবা একডালিয়ার ফ্ল্যাটের সমপরিমাণ টাকা সুবলবাবু ব্যবসা থেকে তুলে নেবে। কিন্তু সুবলবাবু সেটা চাইছিলেন না। তার পছন্দ এই বনেদি গঠনের বাড়ি। অন্যদিকে সঞ্জীবন নিজের স্ত্রীর সঙ্গে সুবলের অবৈধ সম্পর্কের কথা জেনে যায়। সেই নিয়ে তুমুল বচসা বাঁধে। সে কিছুতেই বাড়ির দলিলে সই করতে চায় না। একদিন সন্ধেবেলা এই বাড়িতে যখন দুজনের ভেতর ধুন্ধুমার ঝগড়া, তখন ঘরে চা নিয়ে ঢোকে ধীরেন। সঞ্জীবনের কাপে আড়ালে বিষ মিশিয়ে দেয় সুবল। তারপর সঞ্জীবনের মৃত্যু হলে ওই সাদা কাকের খাঁচার নিচে গর্ত খুঁড়ে দেহ পুঁতে রাতারাতি সিমেন্ট বাঁধিয়ে দেওয়া হয়। প্রস্তুতি সব আগেই নেওয়া হয়ে গিয়েছিল। ধীরেনকে ভয় দেখায় যে সে নাকি চায়ে বিষ মিশিয়েছে, কারণ সে চা নিয়ে এসেছিল। কোনো সময় মুখ খুললে সে ফাঁসবে। সেই ভয় দেখিয়েই এইভাবে 15 বছর কাটিয়ে দিল সুবললাল বসু। নীলিমা আর নবজীবনের কি হলো সব বলছি। কিছুটা ধীরেন আর বাকিটা নবজীবনের স্বীকারোক্তি। পুলিশ কেস হলো। সুবলবাবু জানালেন যে সন্ধেবেলা চা খেয়ে যথারীতি সঞ্জীবন বেরিয়ে যায়। ধীরেন সে কথা মজবুত করলে সাক্ষী দিয়ে। পুলিশ কিছুদিন খোঁজখবর চালালো বটে, তারপর নিরুদ্দেশ্য রিপোর্ট দিয়ে চুপচাপ। নীলিমাও প্রথমে বিশ্বাস করেছিল নিখোঁজ। তারপর সুবলবাবু হঠাৎ একদিন নীলিমাকে বিয়ের প্রস্তাব দিতেই নীলিমার সন্দেহ শুরু হয়, কিছুটা আন্দাজ করে। কিন্তু এক বিধবা মহিলা কিছুই করে উঠতে পারেনি। অর্থে বা ক্ষমতায় সুবলবাবুর সঙ্গে পেরে ওঠা তখন মুশকিল। ব্যবসা পুরো হাতিয়ে নিতে থাকে সুবল, যতই পরকীয়ায় জড়িয়ে পড়ুক। হাজারো স্বামী তো, মানুষটা তো খারাপ ছিল না, বয়সের ধর্মে ভুল করে ফেলেছিল।
পরে মেনে নিতে পারেনি। যতটা বলা যায় ছেলেকে আভাস দিয়েছিল সেই সবটি বাধ্য হয় আত্মহত্যা করতে। কিন্তু সুবললাল বসুর প্রধান সমস্যা হয়ে উঠেছিল এই নবজীবন। যত বড় হতে লাগলো নবজীবনকে দেখতে অবিকল সুবলের মতো। নবজীবনের মামা একডালিয়ার ফ্ল্যাট বেচে ওকে নিয়ে ব্যারাকপুরে মামার বাড়িতে চলে গেল। আর পাখির ব্যাপারটা, এটা বেশ বুদ্ধিদীপ্ত প্রশ্ন অপূর্ব। বলছি, এই পাখির ব্যাপারটাই হলো আসল খেলা। উনি নানা বিদেশি পাখি কিনে বিনা পয়সায় বিদেশে উপহার পাঠাতেন না। ওখানে ওর ব্যাংক অফ আমেরিকাতে অ্যাকাউন্ট আছে। ওই ব্যাংকে সেই হাওলা মানি লন্ডারিংয়ের মতো টাকা জমা হতো। সে খবর আমি নবজীবনের মাধ্যমে পাই। এটা ও জোগাড় করেছে, এটা সম্পূর্ণ ওর কৃতিত্ব। আমি শুধু খদ্দেরদের নামের লিস্টটা এয়ারপোর্ট থেকে নিয়ে ওকে হস্তান্তর করে সাহায্য করেছি মাত্র। সেটা তোমার সামনেই নিয়েছিলাম, বোধহয় মনে আছে। ফোনটা ওই করে। অনেক খরিদ্দারই ওর বাবাকে চেনে, পরিচয় দেওয়ার কথা বলতে সুবিধে হয়। হঠাৎ ফরেন্সিকের একজন অফিসার এসে বলল, স্যার, বডি তো আর এতদিন পরে পাওয়া যাবে না, তবে জুতো, আংটি, ঘড়ি পাওয়া গেছে। আমরা মাটির কিছু স্যাম্পল নিয়ে এসেছি, আর প্রয়োজনে ওর ছেলের সঙ্গে ম্যাচ করাবো। ধীরেন আংটি আর ঘড়ি শনাক্ত করলো। খুন যে হয়েছিল সেটা প্রমাণ হতে সময় নিল না। সঙ্গে বিপুল মানি লন্ডারিংয়ের কেস। সুবলবাবু সংশোধনাগারের বাইরের পৃথিবী হয়তো আর এই জীবনে দেখতে পাবেন না। কিছুদিন পর ফরেনসিক জানালো যে নবজীবনের সঙ্গে সঞ্জীবনের স্যাম্পল ম্যাচ করেনি। আমরা যদিও সে কথা নবজীবনকে জানাতে পারিনি। ওকে শুধু জিজ্ঞেস করেছিলাম, তুমি হুমকির চিঠিটা দিয়েছিলে কেন? আমি বড় হয়েই ওই বাড়ির ওপর প্রায় নজর রাখতাম, সমস্ত খোঁজ খবর। চাকরির বিজ্ঞাপনটা দেখে দোয়েলকে অনুরোধ করি কাজটা নেওয়ার। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ও দুটো ককটেল পাখি কিনে দিই, বলি সারাদিন আদর করতে, যাতে গায়ে পাখির গন্ধ লেগে থাকে। পাখিরা আকৃষ্ট হবে, সহজে চাকরিটা পেয়ে যাবেও। হলেও তাই। তারপর বাড়িদানের বিজ্ঞাপনটাও ওই আমাকে বলে। আমি তখন হুমকির চিঠিটা দিই, যাতে কিছুদিন চেপে যায় ব্যাপারটা। তারপর দোয়েলের কাছ থেকে সব ইনফরমেশান নিয়ে আমি একদিন আলমারি থেকে দলিলটা হাতাতে যাই। কর্পোরেশনের খাতায় আমার বাবার নাম থাকলেও উনি কোনো মর্টগেজ বা কিছু কায়দা করেছেন কি না নিশ্চিত হতে পারছিলাম না। প্রত্যুষ সান্ত্বনা দিল, ওসব এবার ভুলে যাও একেবারে। দোয়েলকে নিয়ে পক্ষীতীর্থে সুখে ঘর সংসার বাঁধো। তবে আমি কিন্তু হুমকির চিঠিটা দেখেই সেদিনই বুঝেছিলাম এ কোনো বাংলা ছাত্রেরই কাজ। অনেক দিন পর আমি প্রত্যুষকে না জানিয়ে একবার গোপনে সংশোধনাগারে গিয়েছিলাম সুবললাল বসুর সঙ্গে দেখা করতে। জিজ্ঞেস করেছিলাম, আপনি বিদেশে পালিয়ে গেলেন না কেন? পালাবো বলেই তো টাকা বিদেশে সরাচ্ছিলাম, কিন্তু কিভাবে যে বলি আপনাকে, প্লিজ বলুন না, আমাকে ওটা জানতেই হবে। আসলে এই নবজীবন তো আমারই সন্তান, আদর করে নামটা আমিই রেখেছিলাম, কিন্তু ও কোথায় আমি জানতাম না। ওকে সব কিছু বুঝিয়ে না দিয়ে পালাতে পারছিলাম না। সেই জন্যই তো ওই বিজ্ঞাপনটা দিয়েছিলাম। জানতাম ও যোগাযোগ করবে, করেও ছিল ঠিক, হুমকির চিঠি দিয়ে। আমি বুঝে গিয়েছিলাম যে এটা ওর কাজ। ওকে খুঁজে দিতেই তো প্রত্যুষবাবুর সঙ্গে যোগাযোগ। পুলিশ দিয়ে তো আর এসব কাজ হয় না, কিন্তু আমার রক্ত তো আমার থেকেও ধূর্ত। ও তো আগেই নিজের প্রেমিকাকে গুপ্তচর হিসেবে ঢুকিয়ে রেখেছিল আমার বাড়িতে। একজন বায়োলজিক্যাল ফাদার নিজের ছেলেকে তার আইনত বাবার সম্পত্তি হাতে তুলে দেবে, তাতে এত ঝক্কি পোহানোর কী দরকার ছিল? একটু ঘুরপথে না দিয়ে সহজে দিয়ে দিলে সন্দেহ বাড়ত। ঘুরিয়ে দিলে হয়তো নিজের মায়ের মুখে শোনা আমার বদনাম কিছুটা আবছা হয়ে গেলেও যেতে পারে। আমার শেষ প্রশ্ন, আপনি অন্ধ সাজলেন কেন? যাতে আড়ালে থেকে সব কিছু বেশি দেখার সুযোগ পাওয়া যায়। সেই দিন রাতে আর একটু হলেই নবজীবনকে ধরে ফেলতে পারতাম। বুঝেছিলাম ওটাই ও, অল্পের জন্য ফসকে গিয়েছিল। আমি প্রত্যুষকে এসে পুরো গল্পটাই বললাম। প্রত্যুষ সব শুনে হাসলো। সব কিছু বেশি জানতে চেয়েও না অপূর্ব, এরপর দেখবে কলম বিশ্বাসঘাতকতা করছে। ওসব নিয়ে বেশি জল্পনা করলে দেখবে একদিন কল্পনা সরে গেছে। বুকটা ছ্যাঁত করে উঠল আমার। চুপি চুপি বলে রাখি, আমার সঙ্গে এক মহিলার কিছুদিন হলো আলাপ হয়েছে, একটু মনে ধরেছে।
বেথুনে পড়ায় ভূগোল, নাম কল্পনা, কিন্তু প্রত্যুষ কি ব্যাপারটা জানতে পেরে গেছে নাকি? এই ছিল আজকে আমাদের রহস্য উপন্যাস। দীর্ঘ সময় ধরে শোনালাম। আপনারাও আশা রাখছি আমার সঙ্গে থাকবেন এবং কষ্ট করে হলেও শুনবেন। অত্যাচারটা একটু বেশিই করে ফেলছি, কিন্তু কি করব, আমারও তো কষ্ট কম হয় না টানা এতক্ষণ কথা বলতে। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। অল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার আড্ডা। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সুদেশনা চক্রবর্তী আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার, সকলে ভালো থাকুন।